সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সেবাই থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1158তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরের চট্টগ্রামের ভাই সাইফের জীবনের কলিজা কাঁপানো, তাজ্জব হয়ে যাওয়ার মতো এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বাসর ঘরে নববধূকে দিলেন 3 তালাক। এক স্বামী বাসর ঘরে তার নতুন বউকে 3 তালাক দিলেন, কিন্তু কেন? এই গল্পটা এক ভালোবাসার বহির প্রকাশের গল্প, এক মধুর ভালোবাসার গল্প। আপনারা তো অনেকেই বলবেন যে ভাই, এ কী বললেন, বাসর ঘরে বউকে তালাক দিয়ে দিলে এটা কেমন ভালোবাসা হলো? সত্যি সত্যি এক হৃদয় বিদারক ভালোবাসার করুণ বাস্তব জীবনের গল্প। এবং এটা কেন বললাম, আপনারা পুরোটা গল্প শুনলেই বুঝতে পারবেন। সবাইকে বলবো, গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে চট্টগ্রামের ভাই সাইফকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা মোহাম্মদ সাইফ, আমার বাড়ি বন্দনগরের চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় 2টা ভাই। আমরা টোটাল 3 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামে, এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন স্কুল মাস্টার ছিলেন। আমার বাবা পেশায় একজন প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, কিন্তু যে কোনো কারণে আমার বাবা অনেকটা অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার আব্বা নিজেই চাকরি থেকে রিটার্ন নেয় এবং এরপরে আমার বাবা বাড়িতেই থাকে। সরকারি দফতর থেকে আমার বাবা কিছু পেনশনের টাকা পায়, ওটা দিয়ে তখন আমাদের পরিবারটা চলতেছিল। আমাদের মোটামুটি অনেক জায়গায় সম্পত্তি ছিল, যার কারণে আমার বাবা খুব বেশি একটা বেকাদায় পড়তে হয়নি। জায়গায় সম্পত্তি দেখাশোনা করে, জমিতে কাজবাজ করেই কোনোভাবে আমাদের পরিবারটা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আমি ছোটোবেলা থেকে যথেষ্ট পরিমাণের বেপরোয়া একজন ছেলে ছিলাম। আমি পড়াশোনার প্রতি খুব বেশি মনোযোগী ছিলাম না। আমি প্রচুর পরিমাণে দুষ্টুমি করতাম এবং বন্ধু বান্ধবের সাথে আমার বেশিরভাগ সময় কাটতো ফাইজলামি আর শয়তানি করে। পড়াশোনার প্রতি মোটেও আমার কোনো মনোযোগ ছিল না। কিন্তু আমার বড় যে 2 ভাই ছিল, তারা যথেষ্ট পরিমাণের মেধাবী ছিল। তারা পড়াশোনা করতো, পড়াশোনার প্রতি তাদের অনেক আগ্রহ ছিল এবং আমার বড় ভাইয়েরা তাদের বাবার মান সম্মান সব রেখেছে, বাবার মুখ উজ্জ্বল করেছে। কিন্তু আমি ছোটোবেলা থেকেই দুষ্টমি আর ফাইজলামি করতাম, পড়াশোনা করতাম না। এই জন্য আমার পরিবারের মানুষগুলো না আমাকে খুব বেশি একটা দেখতে পারতো না। আমার বাবা, মা, দাদি সবাই সারাক্ষণ আমাকে বকাঝকা করতো। এরকমও হতো যে ভাত রান্না হলে, তরকারি রান্না হলে গরম গরম আমার বড় 2 ভাইকে আমার মা খাওয়াতো, আমাকে ডাকতোও না। আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে আদৌ আমি আমার পরিবারের মানুষ কিনা, বা আমার বাবা মা যে আমার সাথে আছে মূলত তাদের সন্তান কিনা। আমার কেন জানি মনে হতো যে আমি মনে হয় আমার বাবা মায়ের সন্তান না, এরকমটা আমার কাছে মনে হতো। কারণ তারা যেভাবে আমাকে অবহেলা এবং অনাজ্ঞা করতো, তারপরেও ওই পরিবারকে কামড়ে ধরে আমি আমার বাকি জীবনটা কাটাতে শুরু করলাম। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিব এবং এসএসসি পরীক্ষার ওই আগ মুহূর্তে বাবা আমাকে বারবার বলেছিল যে সাইফ, ঠিকমতো পড়াশোনা করবি বাবা, তুই আমার মান সম্মান রক্ষা করিস। তুই যদি কোনোভাবে এসএসসিতে ফেল করিস তাহলে আমি এলাকাতে মুখ দেখাতে পারবো না, আমার মান সম্মান কোনো কিছুই থাকবে না, আমার মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। তুই ঠিকঠাক মতো পড়াশোনা করবি এবং ঠিকমতো পরীক্ষা দিবি, যাতে পরীক্ষাতে তুই অন্তত ভালো রেজাল্ট না করতে পারলেও মোটামুটি পাসটা করতে পারিস, তাহলে আমার মান সম্মান থাকবে। একটা সত্যি কথা বলতে কি জানেন, ওই সময়টাতে না আমি ঠিকমতো পড়াশোনা করতাম। আব্বু যখন আমাকে বললো তুই মনোযোগ দিয়ে পড়াশোনা করবি, পড়াশোনায় কোনো বেঘাত ঘটাবি না, এরকমভাবে বাবা আমাকে বলার পর না আমি সত্যি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছিলাম। কিন্তু জানি না কেন, দুর্ভাগ্যবশত আমি এসএসসিতে 2 সাবজেক্টে ফেল করি এবং এসএসসিতে 2 সাবজেক্টে আমার যখন ফেল আসে এবং ফেল আসার পরে আগে পরিবারের কাছে যেটুকুন ভালোবাসা পাইতাম, ছিটেপোটা করেও যদি পেতাম, এখন আর আমার সেটাও পাওয়া হয় না। এখন দেখা যায় যে আমার বাবা আমাকে প্রতিদিন সকালে আমার সাথে ঝগড়া করতে থাকে। জমিতে যায়, মাঠে কাজ করতে হয়, ধান ফলাবো, এটা করবো ওইটা করবো, সারাক্ষণই আমাকে জমির কাজে ব্যবহার করে। আমি আসলে খুব বেশি একটা কৃষিকাজ করতে পারতাম না। এরপরেও আমাকে যখন এইভাবে প্রতিনিয়ত আমার আব্বা প্রেশার দিয়ে জমির কাজে নিয়ে যেত, একটা সময় আমি রাগ করে বাড়ি থেকে পালিয়ে যাই হচ্ছে কুমিল্লাতে ছিল আমার নানু বাড়ি, আমার মায়ের বাড়ি ছিল কুমিল্লাতে। তো মায়ের বাড়ি কুমিল্লা হওয়ার কারণে আমি তখন কুমিল্লায় চলে যাই, আব্বুর সাথে রাগ করে, পরিবারের সাথে রাগ করে কুমিল্লায় চলে যাই। তো কুমিল্লায় আমার নানু বাড়িটা খুব সুন্দর একটা জায়গায় ছিল। এটা ছিল ইন্ডিয়ার বর্ডার ঘেঁষে কোনো এক ছোট্ট গ্রামের মায়াবী কোনো এক গ্রামে আমার নানু বাড়ি ছিল।
আর আমি বরাবরের মতো সবসময় আমার নানুর বাড়িটাকে অনেক পছন্দ করতাম। আমার নানুর বাড়ি আমার অনেক ভালো লাগতো। নানুর বাড়ির পাশে অনেক বড় একটা দিঘি ছিল। ছোটোবেলায় ওই দিঘিতে সাঁতরাতাম এবং নানু আমাকে অনেক আদর করতো। নানুর ওই ভালোবাসায় আকৃষ্ট হয়ে আমি তখন আমার নানু বাড়িতে ফিরে যাই এবং নানু বাড়িতে থেকে আমি তখন আর বাড়িতে আসি না। পরে আমার নানা ভাই লোকমারফতে খবর পাঠায় যে আমি আমার নানু বাড়িতে আছি। আমার আব্বু তখন ডিরেক্টলি আমার মাকে বলে দিল যেন কোনোভাবে আমি পরিবারে ফিরে না যাই, আমি যাতে কোনোভাবেই পরিবারে ফিরে না যাই, আমি যাতে এখানেই থাকি, এই অবস্থায় থাকি এবং আমি যাতে আমি যেন নানু বাড়ি ছেড়ে না চাই। তো আমি তখন আমার নানু বাড়িতেই পড়ে আছি। এরকম করতে করতে তখন তো আমি আর পড়াশোনা করতাম না, আপনার নানু বাড়িতেই থাকতাম। তো আমার নানু বাড়ির একটা জিনিস হতো কি জানেন, আমার নানু বাড়িটা ছিল ইন্ডিয়ার একদম বর্ডার ঘেঁষে। তো দেখা যেত যে প্রতি রাতে ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের মাদক আসতো আমার নানুর এরিয়াতে। তো সত্যি কথা বলতে আমার নানু কিন্তু আমাকে হাত খরচের জন্য অনেক টাকা পয়সা দিত। এরপরেও আমি ওই মাদক চোরা কারবারির সাথে একটা সময় জড়িয়ে যাই, মাদকের সাথে জড়িয়ে যাই এবং বিভিন্নভাবে ইন্ডিয়া থেকে আমি মাদক আনতে সাহায্য সহযোগিতা করি। সবার সাথে আমি যাই, মাদক নিয়ে আসি। এরকমভাবে টাইমগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি মাদক আনতাম এবং এক পর্যায়ে আমি মাদক সেবন করতে শুরু করি। তো যখন আমি মাদকটা সেবন করতেছি, আমার নানু তখন বিষয়টা বুঝে গেছে যে আমি আমার নানুর এলাকায় অনেক খারাপ টাইপের ছেলেরা আছে, অনেক দুষ্ট প্রকৃতির ছেলেরা আছে, আমি ওদের সাথে মিলে মিশে মাদক সেবন করতেছি, এটা আমার নানু বুঝে যায়। এবং বুঝে গেলে পরে তারা তখন আমার মাকে খবর দেয় যে তোর ছেলে তো এরকম মাদক নিচ্ছে বা মাদক সেবন করতেছে। এখন এটা বলার পরেও আমার মা বারবার বলে যে দেখেন ওকে তো এখানেও আনা যাবে না। তখন কিন্তু আমার আব্বা আবার হার্ট অ্যাটাক করছে, এর মাঝে আব্বা হার্ট স্ট্রোক করছে, আব্বু ঘরের মধ্যে বন্দি, মানে ঘরের মধ্যেই থাকতেছে। তো আমার মা বলতেছে ওর বাবা তো হার্ট অ্যাটাক করছে, এখন সারাক্ষণই ঘরের মধ্যে থাকে। এখন এই অবস্থার মধ্যে যদি ওকে আমি আবার ওইগুলা মানে ওর বাবাকে আবার ওইগুলা জানাই, ওর বাবা তো আরও রেগে যাবে এবং দেখা যায় একটা পর্যায়ে ওর বাবা ওকে মেরে বাড়ি থেকে বেরই করে দেবে, মানে ওকে ওর কোনো কিছুই দিবে না। এমনি ওর বাবা সবসময় বলে যে তার যে সয় সম্পত্তি আছে সেই সব সম্পত্তি সে তার বাকি 2 ছেলের নামে লিখে দিবে, সাইফের নামে কোনো কিছুই দিবে না। সাইফকে সব কিছু থেকে তার বাবা বঞ্চিত করবে, সবসময় আমাকে এইসব বলে। এখন যদি আমি আবার এগুলো জানাই তাহলে তো আরও খারাপ হয়ে যাবে। আর আপনাদের জামাইয়ের অবস্থাও ভালো না, দেখেন না ওখানে কোনোভাবে রাখা যায় কি না। এবং একটা পর্যায়ে আমার নানি চিন্তা করলো যে কী করা যায়। আমি যেহেতু এভাবে মাদক সেবন করতেছি, এক পর্যায়ে আমার নানুমণি তখন করলো কি আমাকে টাকা দেওয়া বন্ধ করে দিল। মানে আমাকে যে টাকা দিত হাত খরচের জন্য ওই টাকাটা দেওয়া টোটালি বন্ধ করে দেয়। এবং হাত খরচের জন্য টাকা দেওয়া যখন বন্ধ করে দেয়, আমি তখন আরোভাবে ওই মাদক সাপ্লাইয়ের সাথে জড়িয়ে পড়ি, মানে আরও বেশি মাদক সাপ্লাই করি। এরকম করতে করতে হঠাৎ করে বর্ডারে খুব কড়াকড়ি হয়ে যায়। মানে প্রায় বছরখানিক পরে আমি এই কাজটা করি এবং বছরখানিকের মাথায় বর্ডার প্রচুর কড়াকড়ি হয়ে যায়। বিভিন্ন ধরনের টিভি নিউজ করার জন্য সাংবাদিকরা আসে এবং তারা নিউজ করে যায় যে অবাধে এখান থেকে ইন্ডিয়ান মালামাল ঢুকতেছে, ইন্ডিয়ান মাদক ঢুকতেছে বাংলাদেশে। এগুলো যখন তারা নিউজ করে যায় এবং নিউজ করে গেলে পরে বর্ডার তখন আরও বেশি হার্ড হয়ে যায় এবং এতটাই কঠিন হয়ে যায় যে বর্ডারের ওই পার থেকে একটা সুতা পর্যন্ত আর এই পারে আনা যায় না। ওই সময় আমি খুব বিভাগে পড়ে যাই, মানে কোনো কিছু বুঝতে পারতেছিলাম না ওই মুহূর্তে কী করব। এবং বুঝতে না পেরে এক পর্যায়ে আমি তখন ওই যাদের সাথে চোরা কারবারি করতাম, মানে যাদের সাথে মাদক সাপ্লাই করতাম, ইন্ডিয়া থেকে মাদক নিয়ে আসতাম, ওদের সাথে আমি তখন ডাকাতির কাজে জড়িয়ে পড়ি। আমাদের ঢাকা চিটং রোডের যে হাইওয়ে রোড ছিল ওইখানে আমি তখন ডাকাতি পেশার সাথে জড়িয়ে পড়ি। সন্ধ্যা গনিয়ে আসলে আমরা তখন বিভিন্নভাবে ফাঁদ পাতি, মোটরসাইকেল, সিএনজি, মাইক্রোবাস, এরকম করে বিভিন্ন ধরনের ডাকাতি করতে থাকি রাস্তার মধ্যে। এবং ডাকাতি করে যে টাকা পেতাম সেই টাকা দিয়ে আমি তখন মাদক সেবন করতাম। ডাকাতির একটা টাকাও আমি আমার পরিবারকে দিতাম না বা নানুকেও দিতাম না, সম্পূর্ণ টাকাটা আমি মাদকের পিছনে ব্যয় করতাম, মাদক সেবন করতাম। পরে দেখা যায় এরকম হতে হতে মানে ডাকাতির সাথে আমি এমনভাবেই জড়িয়ে পড়ি যে প্রতি রাতে রাস্তার মধ্যে দাঁড়াই, মাল ঠেকাই, মানুষের কাছ থেকে এটা ওইটা নিয়ে যায়। এরকম করতে করতে আমাদের আপনার পুলিশের কোনো এক ঊর্ধ্বতর কর্মকর্তা, ওনার ওয়াইফ, ওনার মেয়ে এবং ওনার শ্বশুর শাশুড়ি, তারা সম্ভবত কক্সবাজার যাচ্ছে। প্রাইভেট কারে করে কক্সবাজার যাওয়ার পথে পুলিশের ওই সদস্যের গাড়িটা, মানে পুলিশের ওই পরিবারের গাড়িটা আমরা তখন ডাকাতি করি। এবং ডাকাতি করি সেখান থেকে আমরা প্রচুর পরিমাণের টাকা পয়সা, মোবাইল, এটা ওইটা অনেক কিছু আমরা হাতিয়ে নিই। এবং নেওয়ার পরেও ওই পুলিশ সদস্য তখন খুব ক্ষেপে যায়। তিনি ঢাকারই কোনো একটা জোনের অনেক বড় একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। এবার তিনি তখন এই জায়গাটাকে এতভাবে সিকিউরিট করে ফেলে এবং ওই জায়গায় কারা এগুলো করতো উনি ইনকোয়ারি করে বের করে ফেলে। এক পর্যায়ে তিনি সবার নামে মামলা দিয়ে দেয়, মানে ঢাকা থেকে তিনি মামলা দায়ের করে। এবং ওই মামলায় আমার তখন নানু বাড়িতে থাকাটা খুব টাফ হয়ে গেল, অনেক কঠিন হয়ে গেল। আমি তখন আর নানু বাড়িতে থাকতে পারলাম না, কারণ প্রতিটা মুহূর্তে পুলিশ আসে
এবং একটা পর্যায়ে আমার কাছে খারাপও লাগতেছে, পুলিশ যেভাবে আসতেছে, আমার নানা নানি বয়স্ক মানুষ ওদের বাড়িতে আসে, আমার মামারাও তো আমাকে ভালো জানে না, খারাপ জানে, এবং আমাকে নিয়ে আমার মামারা নানা নানুর সাথে খুব ঝগড়া করে যে কেন আমার নানা নানু আমাকে এখানে এনেছে, আমি কেন এই জায়গায় আসছি, আমি কেন এই জায়গায় থাকতেছি, এইসব বিষয় নিয়ে খুব বেশি ঝামেলা, মানে অনেক ঝামেলা হইতেছে। একটা পর্যায়ে আমি তখন চিন্তা করলাম যেহেতু এরকমই হইতেছে আমি এখানে আর থাকবো না, মানে আমি ওই জায়গাটায় আর না থেকে দেন আমি তখন চলে গেলাম পুনরায় আবারও চিটংয়ে, মানে আমার বাড়িতে। এবং চিটংয়ে যাওয়ার পরে আমি তো তখন ভাই আমার মাদকের টাকা ম্যানেজ করতে পারি না। নেশা চারা করে শুধুমাত্র তারাই জানে যে নেশা কতটা খারাপ জিনিস, নেশা কতটা খারাপ জিনিস, কারণ নেশার টাকা জোগাড় করতে না পারলে মানুষ থেকে পশু হয়ে যায়, যেমনটা আমি হয়ে গিয়েছিলাম। আমি তখন যখন আমাদের বাড়িতে চলে আসি চিটংয়ে, এবং চিটংয়ে আসার পরও তখন আমি বিভিন্নভাবে নেশা করতে থাকি, কখনো এদিক থেকে টাকা ম্যানেজ করি, কখনো ওদিক থেকে, এবং বিভিন্নভাবে খারাপ কাজের সাথে জড়িয়ে পড়ি। আমার আব্বা তখনও হার্ট অ্যাটাক করা মানুষ, এবং এইভাবে আমি বাড়িতে আসার প্রায় 2 মাসের মাথায় আমার আব্বু এন্তেকাল করে। 2 মাসের মাথায় আমার আব্বু মারা যায়। তো আমার এটা ছিল সবচেয়ে বড় দুঃখের একটা বিষয়, যেটা একজন সন্তান হিসেবে আমার কলিজা ওই সময় ফেটে গেছিলো। আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবার লাশ আমার ভাইয়েরা আমাকে দেখতে দেয়নি। আমার বাবা মারা গেছে, আমার বাবার লাশ আমার ভাইয়েরা আমাকে দেখতে দেয়নি, এবং আমার আব্বুর জানাজার নামাজে আমাকে দাঁড়াইতে দেয় নাই। আমার ভাইয়েরা বলতেছে যে আমি মাদক সেবন করি, আমি একজন নেশাগ্রস্ত ছেলে, আমি নামাজের জানাজায় যদি দাঁড়াই তাহলে আমার আব্বার আত্মায় কষ্ট পাবে। তারা আমাকে আমার বাবার জানাজার নামাজটা পড়তে দেয়নি, বাবার কবরে এক মুঠো মাটি দিতে দেয়নি। তখন আমি আরও খারাপ হয়ে যাই, মানে খারাপ তো ছিলামে আরও বেশি খারাপ হয়ে যাই। তো আমি তখন আরও নেশা করি, এবং বেশিরভাগ সময় আমার আব্বার কবরের কাছে গিয়ে বসে থাকি, মানে রাতের বেলায় দিনের বেলায়। ভাইয়েরা দেখলে আমার দৌড়ায়, ধরেন আব্বার কবরের কাছে গিয়েছি, ওখানে একটু বসেছি, যদি ভাইয়েরা দেখতো যে আমি আব্বুর কবরের কাছে বসে আছি, অ্যান্ড ভাইয়েরা দেখলে লাঠিসোঁটা নিয়ে দৌড়ে আসতো আমাকে মারার জন্য, যে তুই আব্বার কবরের কাছে থাকতে পারবি না, তুই আব্বার কবর থেকে সরে যা। মানে আমাকে আমার জন্মদাতা পিতার কবরের কাছে বসতে দিত না। তো আমার মা এই জিনিসগুলো দেখতো যে আমার এতটা কষ্ট হয়, আমার ভাইরা আমাকে দৌড়ায়, এমন করে। আমি তখন খুব ময়লা পোশাক আশাক পরতাম, এবং বেশিরভাগ সময় আব্বুর কবরে বসে কান্না করতাম। এবং আব্বুর কবর যেখানে দিয়েছিল ওইটার পাশেই আমার এক মানে আন্টির আছে, মানে ঘর আছে, ওই আন্টির একটা মেয়ে আছে, নাম হচ্ছে লামিয়া। তো ওই আন্টি ছিল মানে একদম নিম্নবিত্ত ফ্যামিলির একজন মানুষ, ওনার একটাই মেয়ে, এবং ওনার যে জায়গাটা আছে ওই জায়গাটা শুধু ওনার ঘর ভিটাটা আছে। উনি মানুষের বাড়িতে কাজ টাজ করে এমনি ওমনে। তো উনি দেখতো যে বেশিরভাগ সময় আমি এখানে এসে কান্নাকাটি করি, আমার আব্বুর কবরের কাছে কান্নাকাটি করি। উনি এই জিনিসগুলো দেখার পরে উনি আমাকে মাঝে মাঝে ওনার ঘরে ডেকে নিত, এবং ঘরে ডেকে নিয়ে আমাকে খাবার দাবার দিত, আমাকে বলতো এইটা খা ওইটা খা। উনি যে মানুষের বাড়িতে কাজ করে খাবার নিয়ে আসতো না, ওই খাবারের কিছু অংশ উনি আমাকে দিত, এবং আমাকে বলতো যে তুই তোর বাবার কবরের কাছে এইভাবে কান্নাকাটি করিস, এটা দেখে আমার নিজের অনেক খারাপ লাগে, আমার ইচ্ছে করে তোর জন্য কিছু করতে, কিন্তু কি করবো, আমার তো কোনো কিছু করার নাই, আমি তো গরিব মানুষ। উনি আমাকে এগুলো বলে। এরপরও আমি আসলে মানে ওনারে আর কোনো কিছু বলি না, বা এভাবে আমার সময়গুলো পাস করতেছিলাম। তো গ্রামে যাওয়ার পরে আমাকে মাদকের যে সাপ্লাইটা, মানে আমি যে মাদক নিতে পারতাম না, মাদকের টাকার জন্য যে সাপ্লাইটা আমাকে এটা হচ্ছে আইজুল কাকা বলে একজন লোক আছে আমাদের এলাকাতে। উনি আবার মোটামুটি উনি একটু নেশা করতো, বাট অত বেশি না। আমি যেরকম প্রফেশনালি নেশা করছিলাম উনি এরকম প্রফেশনালি ছিল না, উনি মাঝে মাঝে পাইলে নিত এরকম। তো আমি ওনার সাথে গিয়ে বসতাম, মানে ওনার পিছনে পিছনে ঘুরতাম, ওনার সাথে যাইতাম, উনি আমাকে একটু মাদকের টাকা টুকা দিত, বা আমাকে মানে নেশা করার ব্যবস্থা করে দিত। এই জন্য ওনার পিছনে পিছনে আমি থাকতাম। উনি চট্টগ্রাম শহরে কী জানি কি ব্যবসা করে, অনেকের কাছে শুনেছি ওনার নিজের গার্মেন্টস আছে, আবার ওনার বাইং হাউস আছে, অনেক ব্যবসা আছে, এইটা ওইটা অনেক ধরনের কথাবার্তা আমি শুনতাম। তো আদৌ উনি কী করে চট্টগ্রাম শহরে এটা কিন্তু আমরা কেউই জানি না। উনি চট্টগ্রাম এবং মানে আমাদের গ্রাম দুইটা মিলে উনি তখন থাকতো। তো এভাবেই তখন আমি আইজুল কাকার সাথে মিশে থাকি, ওই বাড়িতে যাই, মাঝে মাঝে আব্বুর কবরের কাছে গেলে ওই লামিয়াদের ঘরে যাই, এবং লামিয়ার মা আমাকে খাবার দেয়, লামিয়ার মা আমাকে অনেক আদর করে যত্ন করে ভালোবাসে। অ্যান্ড এরকম করতে করতে লামিয়া যে মেয়েটা আছে ওই মেয়েটা আমার প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়ে। এই লামিয়া আসলে কোনো কিছুই করতো না, ও আসলে মূলত বাড়ির মধ্যেই থাকতো, ঘরের মধ্যেই থাকতো, এবং ঘর দেখাশোনা করতো, রান্নাবান্না করতো, ওর মা মানুষের বাড়িতে কাজ করতো, ওর পরিবার সামলাইতো, মানে সংসার সামলাইতো। তো এই মেয়েটা তখন ভাই আমাকে পছন্দ করে ফেলে, মানে খুবভাবে পছন্দ করে। যখন আমি ধরেন আমিও আমার বাবার কবরের কাছে যেতাম, কবরের কাছে গিয়ে কান্নাকাটি করতাম, ও বাইরে দাঁড়ায় থাকতো, ও দেখতো, ও নিজেও কান্না করতো। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে ও আমাকে ডিরেক্টলি বিয়ের প্রস্তাব দেয়। ও আমাকে বলে যে চিঠির মাধ্যমে আমাকে বলে, ডিরেক্টলি না, চিঠি দেয়, এবং চিঠিতে আমাকে লিখে পাঠায়
যে ও আমাকে বিয়ে করতে চায়, ও আমার সাথে রিলেশন করতে চায়, এবং আমি যে আমার বাবার কবরের কাছে গিয়ে কান্নাকাটি করি, আমার কাছে মানে ওর কাছে খুব খারাপ লাগে। ও আবার এটাও লেখে যে পুরো গ্রামবাসী, পুরো দুনিয়াবাসী সবাই বলে আপনি খারাপ, কিন্তু আমি জানি আপনি কতটা ভালো মানুষ। কখনো কোনো খারাপ ছেলে তার বাবার কবরের কাছে গিয়ে চোখের পানি ঝরিয়ে কান্না করতে পারে না। যেহেতু আপনি আপনার বাবার কবরের কাছে এসে অঝরে কান্না করেন, তাহলে নিঃসন্দেহে বুঝে নিতে হবে যে আপনি একজন ভালো মানুষ। আর আমি একজন ভালো মানুষের সাথে কথা বলতেছি, এতে না আমার অনেক বেশি ভালো লাগতেছে। ও এরকম করে আমাকে কথাগুলো বলে। তো ও যে কথাগুলো বলে আমি কথাগুলো শুনি, বাট আমার মানে ওভাবে কোনো কিছুই না। এবং এভাবে সময়গুলো কাটতে কাটতে ও আমাকে প্রচুর বিরক্ত করতে শুরু করে। বিরক্ত বলতে ঠিক এরকম, ধরেন আমি কোনো একটা জায়গায় গিয়েছি, ও আমার পিছন পিছন যায় এবং আমাকে যেখানে সেখানে দেখে আমার সাথে কথা বলার জন্য ট্রাই করে। এবং এক পর্যায়ে যখন আমি দেখি যে মেয়েটা আমার প্রতি এতটাই দুর্বল হয়ে গেছে, মানে আমার সাথে কি কোনো রকম কোনো সম্পর্কে সে জড়াতে যাচ্ছে, পরে আমি চিন্তা করলাম যে না, এভাবে তো আর থাকা যাবে না। যেহেতু মেয়েটা আমাকে এরকম করেই বিরক্ত করতেছে, আমার সাথে সম্পর্কে জড়াতে যাচ্ছে, না আমি তাহলে আর ওই আন্টির বাসায় আর যাব না, মানে ওই খালার বাসায় যাব না। এরপরে আমি বাবার কবরের কাছে যাওয়াটাও কমিয়ে দিই, শুধুমাত্র ওই লামিয়ার কারণে। লামিয়া আমাকে বিরক্ত করতো, ডিস্টার্ব করতো, আমার সামনে এসে দাঁড়াতো, আমার সাথে রিলেশন করার চেষ্টা করতো। এই ভয় ভীতিগুলো থেকে আমি আমার আব্বুর কবরের কাছে যাওয়া কমপ্লিটলি কমাই দিই। আব্বুর কবরে যাই না এবং লামিয়াকে ফলো করি যে আমাকে এরকম বিরক্ত করে। তো এমন করতে করতে একদিন হলো কি, আমি আর ওই আইজুল কাকা আমাদের বিলের ওইখানে বৈশা আমরা দুজনে মাদক সেবন করতেছি। এমন সময় কোত্থেকে জানি লামিয়া যাচ্ছে এবং যাওয়ার সময় দেখে যে আমি আইজুল কাকার কাছে বসে আছি। এবং দেখার পরে ও তখন এসে আমার এখানে খুব বকাবাধ্য করে, তুমি এখানে বসে আছো কেন? তুমি জানো না এই লোকটা ভালো না? এই লোকটার সাথে আমি তোমাকে চলতে মানা করছি না? এবং কেন তুমি এই লোকটার সাথে চলো? এই সেই বলে অনেক বকাবাধ্য করে, অনেক গালাগালি করে ও তখন এখান থেকে চলে গেল। এখান থেকে চলে গেছে। আমি তো তখন মাদক নিতেছি, আমার মাথার মধ্যে আর কিছু নাই ও কী বলছে না বলছে। কিন্তু আইজুল কাকা তো আসলে অত বড় খোর না। উনি আমাকে একটু পরে বলল যে কী রে, তুই কি এই মেয়েরে বিয়ে করছিস? এমন করে বলে। আমি বলি ধরু কাকা, আমি এর বিয়ে করতে যাবো কে? আমি এর বিয়ে করি নি, কিন্তু এর জ্বালায় না আমি পুরো অতিষ্ঠ। আমি এর জ্বালায় ঠিকমতো খাইতে পারি না, ঘুমাইতে পারি না। ও আমাকে এত পরিমাণের বিরক্ত করে যেটা আমি আপনাকে আসলে বলে বোঝাতে পারবো না। পরে আমার বলে তোর বিরক্ত করে কীভাবে? আমি বললাম এই যে দেখলেন না, আমাকে যেখানে দেখি সেখানে আমাকে বিরক্ত করে। এবং দেখা গেল কি, আমি যখন আমার আব্বুর কবরের কাছে যাই, এই মেয়ে আমাকে আমার আব্বুর কবরের কাছেও ঠিকমতো যেতে দেয় না। আমার পিছনে পিছনে ঘুরে আমি আব্বুর কবরের কাছে গিয়ে কান্নাকাটি করলে ওই মেয়ে আমাকে ডিস্টার্ব করে। এবং এর ভয়ে আমি আব্বুর কবরে যাওয়া টোটালি বন্ধ করে দিয়েছি। এই মেয়ের জ্বালায় না আমি অতিষ্ঠ। পরে উনি আমাকে বলে এই মেয়ে তোর কাছে কী চায়? আমি বললাম জানি না কী চায়, তবে আমাকে একদিন একটা চিঠি দিয়েছে। বলে চিঠিতে কী লেখা ছিল? আমি বললাম লেখা ছিল যে আমাকে ভালোবাসতে চায় এবং আমাকে বিয়ে করতে চায়, আমার সাথে সংসার করতে চায়। পরে তিনি আমাকে বলে মেয়ে তো দেখতে অনেক সুন্দর। আসলেই কিন্তু লামিয়া দেখতে অনেক সুন্দরী ছিল। পরে আমার বলে মেয়েটা তো দেখতে অনেক সুন্দর, তা সমস্যা কি, তুই বিয়ে কর। আমি বললাম ধরু কাকা, আমি করি নেশা, আমার মতো নেশাখোর কি কখনো কারোর সাথে সংসার করতে পারবে? উনি বলে মেয়েটারই বিয়ে করে সংসারই হয়ে যা। আমি বললাম না কাকা, আমার দ্বারা এই সংসার, ঘর ভারী, এগুলো আমার দ্বারা আর হবে না, আমি এগুলো পারবো না। আমি যেভাবে আছি এভাবেই থাকবো। এবং আমি যদি আপনি আমাকে বলেই থাকেন নেশা ছাড়া আমার জীবনে আর কোনো কিছুই নেই, আমি কাউকে বিয়েও করতে পারবো না, কারোর সাথে সংসারও করতে পারবো না। এবং উনি কথাগুলো শুনে খুব হাসাহাসি করে। এবং ওই দিন বিষয়টা এখানেই সমাধা হয়ে যায়। এবং এরপরে প্রতিনিয়তই ও আমাকে বিরক্ত, ডিস্টার্ব করেই যাচ্ছে। আমি এরকমও হয় যে রাস্তাঘাটে এর গায়ে হাত পর্যন্ত তুলি। ও আমার উপরে যে সমস্ত দায়িত্বগুলো খাটায়, যেইভাবে আমার সাথে কথাবার্তা বলে, মনে হয় যে না আমি ওর বয়ফ্রেন্ড, আমি ওর সাথে প্রেম করি এবং ওর সাথে আমার প্রেমের সম্পর্ক আছে। একজন প্রেমিকা তার প্রেমিককে যেভাবে শাসায় বা একজন ওয়াইফ তার স্বামীকে যেভাবে শাসন করে, একইভাবে লামি আমাকে শাসন করতে থাকতো। উঠতে বসতে খাইতে এখানে সেখানে বিভিন্ন জায়গায় ও আমাকে কড়াকড়ি একটা শাসনের মধ্যে রাখতো। তো আমার কাছে এই বিষয়টা খুবই খারাপ লাগতো। অতিরিক্ত খারাপ লাগার কারণে এক পর্যায়ে আমি চিন্তা করছি যে আমি এলাকা থেকে চলে যাব, এই এলাকাতে আর থাকবো না। এই যেভাবে আমাকে বিরক্ত করে, একদিন আমাকে আইজুল এরকম করতে করতে আমার কিন্তু নেশার সম্পূর্ণ টাকা আইজুল কাকাই ম্যানেজ করতো। আমি আবারও বলি, আমার কাছে কিন্তু কোনো টাকা ছিল না। উনি আমাকে নেশা করাইতো আর কি, আমি ওনার শিষ্য ছিলাম, এটাই বলা চলে। এক পর্যায়ে উনি একদিন আমারে বলে যে সাইফ, তুই লামিয়ারে বিয়ে করে ফেল, এমনি আমারে বলে। আমি বললাম জি কাকা, এটা আপনি কী বলেন, আমি লামিয়ারে বিয়ে করব? উনি বলে লামিয়ারে বিয়ে করলে তোর একটা সুবিধা আছে। আমি বললাম সুবিধা? কিসের সুবিধা? উনি বলে লামিয়ারে বিয়ে করলে সামনের 1 বছর তোর আর নেশার টাকার জন্য কারো কাছে হাত পাততে হবে না, আমার পিছনে পিছনেও ঘুরতে হবে না, আমি চিটং শহরে চলে গেলে তোকে আর নেশা না করে থাকতে হবে না এবং টুকিটাকি চুরিদারি করা লাগবে না, আমি তোর জন্য টাকা ম্যানেজ করব।
আমি না ওনার কথা বুঝতেছিলাম না ওই সময়টাতে, যে উনি আমাকে এটা কী বলে। আমি বললাম কাকা আপনি আমাকে বুঝিয়ে বলেন তো, লামিয়াকে বিয়ে করলে আপনি আমাকে টাকা দিবেন কেন? এই বিষয়টা আমি বুঝলাম না। উনি আমাকে বলে ঠিক আছে, যেহেতু বুঝিস নাই আমি তোরে বুঝিয়ে বলি। এই লামিয়া মেয়েটার তুই বিয়ে করবি এবং বিয়ে করার পরে তোর একটা কাজ করতে হবে। আমি বললাম কী কাজ? উনি বলে তুই মেয়েটারে যেদিন বিয়ে করবি ওই দিন বড় ধুমধাম করে আনন্দ ফুর্তি করে আয়োজন করে তুই মেয়েটারে বিয়ে করবি, এবং বিয়ে করার পরে তুই মেয়েটাকে বাসর ঘরে তালাক দিয়ে দিবি। আমি বললাম মানে আপনি এটা মানে কী বললেন যে আমি বিয়ের পরে বাসর ঘরকে তালাক দিয়ে দিব? বলে হ্যাঁ, তুই ওকে বিয়ে করে বাসর ঘরে তালাক দিয়ে দিবি, আর তালাক দিলে পরে আমি তোকে এতগুলো টাকা দিব, মানে এই টাকাগুলো আমি তোকে দিব। উনি আমাকে মোটামুটি একটা বড় ধরনের টাকার একটা অ্যামাউন্ট আমাকে অফার করে। আমি তখন বললাম কাকা আমি না বুঝলাম না যে মেয়েরে তালাক দিলে আপনি আমাকে এত টাকা কেন দিবেন, বা এই মেয়েকে বিয়ে করলে আপনি আমাকে টাকা দিবেন কেন? আমি আপনার কথা বুঝি না। উনি বলে হ্যাঁ। তাই বললাম যে তালাক দিব? কী বলে তালাক দিব? উনি বলে তালাক দিবি, তুই বলবি তার সাথে বাসর ঘরে যাওয়ার পরে তার পেটে হাত দিয়ে তুই বুঝতে পারছিস ওর পেটে বাচ্চা আছে। আমি বললাম কাকা আমি না আপনার কথা বুঝি না। উনি বলে শোন, তুই ওরে বিয়ে করবি, বিয়ে করে তোর ঘরে আনবি, এবং আনার পরে তুই বলবি বাসর ঘরে চিৎকার চেঁচামেচি করবি, আমরা সবাই যাব। এরপরে তুই বলবি যে ওর পেটে বাচ্চা আছে, এবং মুহূর্তের মধ্যে তুই ওরে 3 তালাক দিয়ে দিবি, মানে 3 তালাক দিয়ে ছেড়ে দিবি। আমি বললাম এতে আপনার উপকার? বলে আমার কোনো উপকার নাই, এটা তুই করবি কারণ এই মেয়ের উপর আমার একটা ক্ষোভ আছে, মানে আমার একটা রাগ আছে। এখন ওই মেয়ের উপরে ওনার কী রাগ বা কী ক্ষোভ আমি তো এটা জানি না, উনি এই মেয়ের উপরে কেন রাগ করে আছে। আমি বললাম ও কি আপনাকে কোনোভাবে ধোকা দিয়েছে? বা আপনি তোর বাবার বয়সী হবেন, আপনার সাথে তোর কোনো মানে প্রেম ভালোবাসা হওয়ারও কথা না, তাহলে কেন? তখন একরকম তিনি আমার উপর মানে প্রচণ্ড রাগ করে বলতেছে যে তোরে যেটা মানে যেটা বলছি তুই এটা করতে পারবি কিনা আমাকে এই কথা বল, পারবি কিনা, হ্যাঁ বা না। যদি পারিস তাহলে কর, আর যদি না পারিস আমাকে মানা করে দে, কোনো সমস্যা নাই। পরে আমি বললাম যে কাকা আপনি যে আমারে বললেন আমি লামিয়াকে বিয়ে করার জন্য, লামিয়া আমার কাছে, লামিয়ার মা আমার কাছে লামিয়ার বিয়ে দিবে, কিভাবে দিবে? আমাকে বিয়ে দিয়ে তো লামিয়ার মা আমার কাছে লামিয়াকে বিয়ে দিতে পারবে না, কারণ আমার মা তো আমার এই বিয়েতে রাজি নাই। আমার মা তো এই বিয়েতে রাজি নাই, আর আমাকে লামিয়াকে বিয়ে করার পরে আমার মা তো আর আমার ওই ঘরে উঠতে দিবে না, মানে আমার আমার তো আর নিজস্ব কোনো ঘর নাই, আমি ওই বিয়ে করে কোথায় রাখবো, কই যাব? পরে আমার বলে তুই লামিয়াকে বিয়ে করবি এটা তুই তোর মাকে জানা, এবং তোর মা যদি রাজি হয়ে থাকে তাহলে তোর মাকে রাজি করিয়ে তুই লামিয়ারে বিয়ে কর, প্রয়োজনে লামিয়ার ঘরেই তুই থাকবি, সে ঘরেই তোর বাসর ঘর হবে, সমস্যা কি? আমরা গ্রামের যারা আছি আমরা সবাই মিলে এই বিয়েটা উদযাপন করব, এবং ব্যক্তিগতভাবে আমি টাকা পয়সা দিয়ে পুরো মহল্লাবাসীকে জানিয়ে আমি বড় ধুমধাম করে তোর বিয়েতে আমিই থাকব, প্রয়োজনে তোর মায়ের পাশাপাশি আমিও তোর বাবার ভূমিকায় তোর বিয়েটা করাই দিব। আমি বললাম আমি না আপনার কথা বুঝি না, তো এত কিছু করিয়ে দিয়ে আপনার লাভটা কী হবে? উনি আমার বলে আমার লাভটা কি এটা তুই সময় হলেই বুঝতে পারবি, আমি কেন এটা করাচ্ছি, কী কারণে করাচ্ছি, যখন সময় হবে তুই সব কিছুই বুঝতে পারবি। তো এখন প্লিজ আর এই কথাটা নিয়ে সামনের দিকে বাড়াইস না, আমি যেভাবে বলেছি তুই এভাবে করতে পারলে তুই আমাকে গ্রিন সিগন্যাল দে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলতেছেন আমি এভাবে করব, সমস্যা নাই, এবং আপনি আমাকে এই টাকাটা দিবেন। বলে হ্যাঁ, ওকে তালাক যে রাতে দিবি ওই রাতে আমি তোকে টাকাটা ম্যানেজ করে দিব, এবং তুই ওই টাকা দিয়ে আর কারো কাছে ধার ধারতে হবে না, কারো গোলামি করা লাগবে না, তুই তো টাকা দিয়ে তুই নেশা করতে পারবি। মানে আমি আর ডান বাও চিন্তা না করে, যেহেতু উনি আমার ওস্তাদ, আমি ওনার শিষ্য, এরপরে তো আর কোনো কথা থাকতে পারে না। আমি বললাম ঠিক আছে আইজুল কাকা, আমি আপনার কথাই মেনে নিলাম, আমি এটা করব। এরপরে আমি আস্তে আস্তে লামিয়ার সাথে মিশতে শুরু করি, এবং লামিয়ার সাথে সুন্দর করে কথা বলতে শুরু করি, ভালোভাবে ব্যবহার করতে শুরু করি। ও তো দেখে খুব অবাক হয়ে যায়, যে চিন্তা করে কী ব্যাপার, যে ছেলেটা ওকে এত অবহেলা করতো, এত অনাজ্ঞা করতো, এত ঘৃণা করতো, এই ছেলেটা কেন এখন ওর সাথে এত মিলে মিশে, এত সুইট করে, এত রোমান্টিক করে, এত ভালোবাসা দেখিয়ে কথা বলে। ওর মাথায় না কোনো কিছু আসতেছিল না, ও তারপরেও সব কিছু মেনে নিল। আমি ওর সাথে এরকম করে কয়েকদিন কথা বলার পরে আমি বললাম লামিয়া আমিও না চিন্তা করছি যে জীবনটা কেন এভাবে কাটাবো, নেশা করে তো আর জীবন কাটে না, আমিও না সংসারী হতে চাই, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করে আমি আমার জীবনের বাকি সময়টা কাটাতে চাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই বিয়েতে তো আমার ভাইয়েরা কেউ রাজি নাই, আর তুমি তো জানো আমার মা আমার বাবার কাছে থাকে, আরে আমার ভাইদের কাছে থাকে, আর আমার বাবা তার সব সয় সম্পত্তি, এখানে আরেকটা জিনিস আমি ভুলে গেছিলাম, আমার বাবা কিন্তু তার সমস্ত সয় সম্পত্তি যেমনটি মাকে বলেছিল তেমনটাই করেছে। বাবা তার স্থাবর সব সয় সম্পত্তি আমার ভাইদের নামে লিখে দিয়েছে। আমাকে আমার বাবা এক কানা করেও কোনো কিছু দেয় নাই, বাবার টোটাল সয় সম্পত্তি থেকে আমার বাবা আমাকে বঞ্চিত করেছে। লামিয়া বলে আমি সব কিছুই জানি। আমি বললাম আমি যদি বিয়ে করি তোমাকে তাহলে আমি তোমাদের ঘরেই থাকবো, এবং তোমাদের ঘরে থাকবো, আমি তোমার আম্মুর সাথে থাকবো, তোমার মায়ের ছেলে হিসেবে আমি তোমাদের পরিবারে থাকবো, আমাকে কি রাখবা? ও
ও বলে হ্যাঁ রাখবো, সমস্যা কি, আমার আম্মু তো এটাই চায়। তাই ও আমাকে বলে তারপরে তোমার পরিবারে তোমার মা রাজি হবে না? আমি বলি ঠিক আছে, আমি মাকে বলে দেখি মা কী বলে। এইভাবে লামিয়াকে আমি তখন লাইনে ফেলাই দিই এবং লামিয়াকে লাইনে ফেলে দিয়ে আমি তখন মাকে এই বিষয়টা জানাই যে মা, এমন এমন ঘটনা, আমি অমুকের মেয়ে লামিয়াকে বিয়ে করতে চাই, এখন তুমি যদি লামিয়ার আম্মুর সাথে কথাবার্তা বলে আমার বিয়েটা ঠিক করে দাও। আমার মা কথাটা শুনে না অত্যাধিক খুশি হয় এবং মায়ের মুখে আমার কাছে মনে হয় যে মেঘভাঙা হাসি আমি দেখতে পাই। অপলক দৃষ্টিতে আমার মা আমার দিকে তাকিয়ে থাকে এবং তাকিয়ে থেকে বলে আল্লাহর কাছে লাখো কোটি গুণ শুক্রিয়া, আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ আমার সন্তানের মনে অন্তত এইটুকু দিয়েছে যে আমার ছেলে বিয়ে করে সংসারী হবে। আমি লামিয়ার আম্মার সাথে কথা বলবো, কোনো সমস্যা নেই, কিন্তু লামিয়া তো আমাদের থেকে অনেক নিম্ন পরিবারের, তো তোর ভাইরা কি রাজি হবে? আমি বললাম না মা, ভাইরা রাজি হোক বা না হোক, আর ভাইরা রাজি হোক এটা আমি চাই না, আমার বিয়েতে আমার ভাইরা থাকুক সেটাও আমি চাই না, যে ভাইরা আমার বাবার সাথে সকলখুরি করে বেইমানি করে আমাকে তাদের সয় সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, এরপরে আর কোনো কিছু থাকতে পারে না। আমার মা বলে আরে তোর ভাইরা তোরে বঞ্চিত করে নাই, তোর বাবা অনেক সম্পত্তি আমার নামেও লিখে দিছে, আমি যে সম্পত্তি পাবো, যে সম্পত্তির মালিক আমি সেই সম্পত্তি তোর নামে লিখে দিব, তুই আমার না ছেলে ভালো, এরপরেও তুই লামিয়ারে নিয়ে সংসার কর বা তুই ভালো থাক, আমি আমার সব সম্পত্তিগুলো তোর নামে লিখে দিব। আমার মা এই কথা আমাকে বলে। আমি তখন বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি লিখে দাও বা না দাও এটা তোমার বিষয়, তো ঠিক আছে আমি লামিয়াকে বিয়ে করব। এবার আম্মা তখন লামিয়ার আম্মার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেল এবং মুহূর্তের মধ্যে লামিয়ার আম্মা রাজি হয়ে গেল। আমার মা তখন আইজুল কাকার সাথে কথাবার্তা বলল এবং কথাবার্তা বলার পরে আইজুল কাকা তখন আমার মায়ের মুখের দিকে তাকিয়ে বলতেছে যে বলতে অনেক খারাপ লাগে, বলতে অনেক কষ্ট হয়, তারপরও আসলে বলতে বাধ্য হচ্ছি। এই সাইফ চাইলে কোন জায়গায় বিয়ে না করতে পারতো, সাইফ চাইলে যে কোনো পরিবারেই বিয়ে করতে পারতো, কারণ সাইফের বাবা আমাদের এলাকাতে সবচেয়ে নামকরা একজন স্কুল মাস্টার ছিলেন। ওনার ছেলে হওয়ার পরেও সাইফ আজকে লামিয়ার পরিবারে গিয়ে লামিয়ার মতো একটা মেয়েকে বিয়ে করতেছে, তো সাইফের ভাইরা সাইফের পাশে নাই তাতে কী হয়েছে? আমরা পুরো গ্রামবাসী সাইফের পাশে আছি এবং আমরা পুরো গ্রামবাসী ধুমধাম করে আনন্দ ফুর্তি করে ব্যাং বাটি বাজিয়ে আমরা সাইফকে বিয়ে করাবো। আমার আম্মা তখন শুনে অত্যাধিক খুশি হলো এবং বলল আলহামদুলিল্লাহ, এটা যদি হয়ে থাকে তাহলে তো আমার আল্লাহর কাছে আর কোনো চাওয়া নাই। আমি আল্লাহর কাছে লাখো কোটি গুণ শুকরিয়া যে তোমরা আমার ছেলের পাশে এসে দাঁড়িয়েছো বা তোমরা আমার ছেলের জন্য এটা করবা। এরপরে যেটা হলো, আমার আম্মার সাথে আপনার লামিয়ার মায়ের কথাবার্তা হলো এবং বিয়ের দিন তারিখ ঠিক করা হলো এবং যেদিন বিয়ের দিন তারিখ ঠিক করা হলো ওই দিনে মানে যেদিন আমার বিয়ে হবে সেদিন পুরো এলাকাতে মানে আপনার বাজি ফুটানো হলো, লোকজনকে দাওয়াত দেওয়া হলো এবং মানে আইজুল কাকা নিজেও হচ্ছে অনেক আয়োজন করলো, নিজের মতো করে আয়োজন করলো এবং গ্রামবাসীকে খাওয়িয়ে খুব সুন্দর করে আমার বিয়েটা হলো। এবং বিয়ে যখন হওয়ার পরে তিনি আমাকে বলতেছে কি তোর মনে আছে আমি তোকে কি বলেছি? আমি বলে হ্যাঁ আমার মনে আছে। উনি বলে খুবই সাবধানে বাসর ঘরে যাবি এবং বাসর ঘরে যাওয়ার পরে তুই ঠিক মধ্যরাতে তুই চিৎকার করবি, এই আমি তোর সাথে সংসার করব না, এই করব না, ওই করব না, এমন করে খুব জোরে জোরে চিল্লাচিল্লি করবি এবং তুই চিল্লাচিল্লির একটা পর্যায়ে আশেপাশের মানুষজন আসবে এবং সবাই যখন তুই জিজ্ঞেস করবে যে এই কি হয়েছে, সাইফুল হয়েছে কি, সাইফ কি হয়েছে, তুই তখন সবার কাছে বলবি যে ওর পেটে বাচ্চা আছে, এইটা বলে তুই ওরে কলঙ্কিত করবি এবং সবার সামনে ওকে 3 তালাক দিয়ে দিবি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলছেন এভাবেই হবে। এবার আমি আমার ওই আইজুল কাকার কথা মতো আমি বাসর ঘরে ঢুকলাম, বিবাহ সম্পূর্ণ হলো এবং বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে আমি তখন বাসরে ঢুকলাম। বাসর ঘরে ঢোকার পরে আমি তখন ওর সাথে কথা বলতেছি, খুব ভালোভাবেই কথা বলতেছি, কোনো কিছুই না। ও তো অনেকটা খুশি, আমার মতো একটা ছেলে পাইছে, আমার মতো একটা ছেলেকেও বিয়ে করতে পারছে, ও অনেক খুশি। এবং রাত্র তখন প্রায় আনুমানিক 11টা থেকে 11:30 বাজে। ওই মুহূর্তে আইজুল কাকা আমার মোবাইলে কল দিতেছে। যখন মোবাইলে 2টা কল দিল আমি তখন কলটা রিসিভ করলাম। উনি বলে কিরে ও কই? আমি বলে আছে। বলে এখন থেকে ঠিক আধা ঘন্টা পরে কাজ শুরু করে দিবি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। ঠিক এখন থেকে আধা ঘন্টা পরে আমি হঠাৎ করে চিল্লাচিল্লি করতে শুরু করলাম। ও আমার বলে আরে কী হয়েছে, তুমি এরকম করতেছো কেন? আমি বলে আমি তোর সাথে সংসার করবো না, তুই আমার এইভাবে ঠকাইলি, তোর পেটে বাচ্চা আছে। ও বলি এসব কী বলতেছেন, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এগুলো কোনো কথা? আপনি এটা কী বলতেছেন, আমার পেটে বাচ্চা আছে? আমি বললাম হ্যাঁ অবশ্যই তোর পেটে বাচ্চা আছে, তোর পেটে বাচ্চা আছে, আমি বাচ্চা নড়ছে, আমি হাত দিছি, বাচ্চা নড়তেছে, আমি তোর সাথে সংসার করবো না। এই বলে আমি তখন চিল্লাইতেছি, চেঁচামেচি করতেছি এবং একটা পর্যায়ে আইজুল কাকা বাইরে থেকে বলতেছে কিরে সাইফ কী হয়েছে? আমি বলি আপনারা আসেন। আমি তখন মানে দরজা খুলে বেরিয়ে গেছি, ও তখন ঘরের মধ্যে আছে এবং বেরিয়ে আসার পরে আমি বেরিয়ে ভাই অবাক হয়ে গেলাম যে এই জায়গার ভিতরে মেম্বার কোত্থেকে আসলো। মেম্বার তো আসার কথা না, আমাদের এলাকার মেম্বার এখানে এবং আরও গণ্যমান্য অনেক লোকজন আছে।
সবার সামনে আমি তখন বলতেছি যে আমারে এই লামিয়া এবং লামিয়ার মা ঠকাইছে। এই লামিয়া মেয়েটা আমার পিছনে অনেক মাস ধরে ঘুরতেছে এবং লামিয়ার মা জোর করে লামিয়াকে আমার কাছে বিয়ে দিছে। তার বড় উদ্দেশ্য ছিল লামিয়ার পেটে বাচ্চা আছে। আমি আপনাদের সামনে লামিয়াকে 3 তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এমন করে 3 তালাক দেওয়া মাত্র লামিয়া তখন বাসরঘর থেকে দৌড়িয়ে এসে আমার পা ধরে চিৎকার করে কান্না করতেছে যে আমি তোমার পায়ে ধরে বলতেছি তুমি এই কাজটা করো না, তুমি এটা কেন করতেছো, আমাকে ডাক্তার দেখো, আমাকে হসপিটালে নিয়ে যাও, আমার পেটে কোনো বাচ্চা নাই। আমি বলি ধুরো, তোর পেটে বাচ্চা আছে, আমি তোর সাথে সংসার করবো না। মুহূর্তের মধ্যে আইজুল কাকা তখন লাফ দিয়ে মেম্বারকে বলতেছে, ও মেম্বার সাহেব, কি হইলো এই গ্রামে, এই গ্রামে হইলোটা কি? এরপরে তো এই গ্রাম নিয়ে আর কোনো কথাবার্তা বলা যায় না। এবং মেম্বার মুহূর্তের মধ্যে বলতেছে যে এই ঘটনার পরে কালকে সকালে মানুষ এগুলা জানাজানি হওয়ার আগে এই মেয়ে এবং মেয়ের মাকে গ্রাম থেকে বের করে দেওয়া হোক, এই মেয়েকে এবং মেয়ের মাকে গ্রাম থেকে বের করে দেওয়া হোক। কালকে সকালে সূর্য ওঠার আগে আমি এই পাপ মুক্ত করতে চাই, মানে এই পাপ থেকে আমি বেরিয়ে আসতে চাই, যাতে সকালে সূর্য উঠলে পাশের গ্রামের মানুষ এসে এদের চেহারা না দেখে। আজকে রাতের ভিতরে এদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া হোক। আমি তখন কিছুই বুঝতে পারতেছিলাম না যে এখানে কী হচ্ছে, কেমন কাহিনী ঘটতেছে বা কেন এগুলো ঘটতেছে, আমি কোনো কিছুই বুঝতে পারি না। তারপরেও নির্বোধ বোকার মতো ওই জায়গায় দাঁড়িয়ে আছি এবং মুহূর্তের মধ্যে আপনার লামিয়ার নববধূ সাজে লামিয়াকে তখন ঘর থেকে বের করে দেওয়া হয় এবং লামিয়ার মাকেও বের করা হয়। আর আমার মা কিন্তু ওই সময় এখানে ছিল না, সন্ধ্যার সময় পর্যন্ত ছিল এবং সন্ধ্যার পরে আমার মা তখন চলে যায়, মানে আমার ভাইরা আমার মাকে নিয়ে যায়। এখানে আমার ভাইরা যেহেতু আসে না, আমার মাকে নিয়ে যায়। তো এই ঘটনার পরে তখন লামিয়াকে আর লামিয়ার মাকে তখন এখান থেকে বের করে দেওয়া হলো এবং বের করে দেওয়ার পরে আমাকে আইজুল কাকা বলতেছে, তুই একটা কাজ করতে, আমার ঘরে গিয়ে থাক, আমি তোর সাথে কালকে সকালে কথা বলবো, এখানে আর থাকার দরকার নাই। আমি এখান থেকে চলে গেলাম আমার ওই আইজুল কাকার ঘরে, ওনার রুমের মধ্যে গিয়ে আমি ওনার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ছি। এরপরে কী হয়েছে না হয়েছে আমি আর জানি না। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি আমার মা আমার কাছে, মানে ওই আইজুল কাকার বাড়িতে। আমার মা এসে আমার বলতেছে, এটা তুই কী করলি? আমি বললাম, আমি ঠিকই করছি, ওই মেয়ের পেটে বাচ্চা আছে। আমার আম্মা বলে, তো ওর পেটে বাচ্চা আছে, তুই এটা আগে জানতি না? আমি বললাম, না, আগে জানলে তো আর আমি এই মেয়ের বিয়ে করতাম না, আমি তো আগে জানতাম না এই মেয়ের পেটে বাচ্চা আছে, আমি তো এখন জানতে পারছি যে ওর পেটে বাচ্চা আছে এবং বাচ্চা আছে জেনেই তো আমি ওকে ছেড়ে দিয়েছি। আমার মা বলে, হাই হাই রে, ওরা গরিব মানুষ, এখন জানি কোথায় গেল, কোথায় খাবে, কোথায় থাকবে, কি করবে। আমি বলি, এসব জানার তো তোমার প্রয়োজন নেই, ওরা কোথায় যাবে, কি করবে, কই থাকবে, আমার সাথে এত বড় বেইমানি করেছে, পেটে অন্য কারো বাচ্চা নিয়ে আমার কাছে এসেছে, আমাকে বিয়ে করেছে, আমাকে ধোকা দিয়েছে। আমার মা বলে, আরে বাবা রে, আল্লাহ জানি তোর ভাগ্যে জানি কি আছে। আমার আম্মা তখন আবারও চলে যায় এবং পরে আইজুল কাকা দুপুরের দিকে, মানে দুপুরের পরে তখন বাড়িতে আসে। এসে আমার বলে, কী ব্যাপার সাইফ? আমি বললাম, কাকা ঠিকই আছে, কোনো সমস্যা নাই, সব কিছু ঠিক আছে। পরে বলে, হ্যাঁ ঠিক আছে, সবই ঠিক আছে, সমস্যা নেই। এই ঠিক আছে, তুই এখন থাক, আমি একটু চট্টগ্রাম শহরে থাকবো কিছুদিন, আমি গ্রামে আসবো না, তুই মাঝে মাঝে আমার বাড়িতে আসবি, আমার বাড়িতে থাকবি এবং ধর এই টাকা পয়সাগুলো আমি তোরে দিলাম, এই টাকা পয়সাগুলো তুই মানে গ্রামে চলাফেরা করবি, তুই খাওয়া দাওয়া করবি, তোর কোনো সমস্যা নাই, বাঘের বাচ্চার মতো গ্রামে থাকবি। এই কথা বলে বেশ কয়েকদিনের জন্য আইজুল কাকা মানে চট্টগ্রাম শহরে চলে যায়। উনি আসে, একদম যে আসে না তা না, ওনার যেহেতু বউ আছে, বাচ্চা আছে, ফ্যামিলি আছে, উনি মাঝে মাঝে আসে, 15 দিন, 20 দিন, 1 মাস পরে আসে, এসে 1 দিন, 2 দিন, 3 দিন থাকে, আবার চলে যায়। তা আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি এটা কী করলেন, মানে আপনার এই লামিয়ার মা লামিয়া এদের কোথায় চলে গেছে বা কোথায় রাখছেন? উনি বলি, এইসব জানার তোর দরকার নাই, এসব তোর জানতে হবে না, এরকম করে বলতেছে। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এবং এইভাবে কিছুদিন পাওয়ার পরে আমার না হঠাৎ করে লিভারের সমস্যা দেখা দিছে। আমি অসুস্থ হয়ে গেছি এবং এতটাই অসুস্থ হয়েছে আমি হসপিটালে ভর্তি হয়ে গেছি। আমাকে দেখার মতো আর কেউ নেই এবং আমার মা মানুষের কাছে গিয়ে কান্নাকাটি করে এবং আমার মা এক পর্যায়ে চাচ্ছিল যে সে যেটুকুন জায়গা আমার আব্বার কাছে পাইছে ওই জায়গায় বিক্রি করে আমার মা আমার সেবা করবে, মানে আমাকে ভালো করে তুলবে, একথা বলছিল। মানে একথা আমার আম্মা চিন্তা ভাবনা করছে। কিন্তু আমার ভাইয়েরা ওই মুহূর্তে আমার আম্মাকে কীভাবে জানি প্রেশার দিয়ে কীভাবে কী করে আমার আম্মা আমার আব্বার কাছে যেটুকুন সম্পদ পাওয়ার হয়েছে ওই সম্পদটা পর্যন্ত আমার ভাইয়েরা জোর করে আমার আম্মুর কাছ থেকে লিখে নেয়। এবং আমি তখন লিভারের সমস্যা হসপিটালে ভর্তি হই। আমার গ্রামের যে মানুষগুলো আছে তারা তখন কেউ 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা এবং যে যার মতো করে আমাকে ভিক্ষুকের মতো সাহায্য করে। সবার সাহায্য সহযোগিতায় আমি প্রায় 6 মাসের মতো টানা হসপিটালে থেকে একটা ছোটোখাটো অপারেশনের পরে আমি তখন আমার বাড়িতে আসি, মানে এলাকাতে আসি। এবং এলাকাতে আসলে পরে আমি কিন্তু ওই যে হসপিটালে ছিলাম তখন থেকে তো আমি আর মাদক সেবন করি নাই। এবং এরপরে আমি যখন এলাকাতে ফিরে আসি আমি এই মাদক সেবনটা পুরোপুরিভাবে কমিয়ে দিলাম। মানে কমিয়ে দিলাম বলতে আমি আর করলামই না, আমি মাদকের সাথে আর কোনো সম্পৃক্ততায় রাখলাম না এবং আমার কাছে মনে হলো আমি তো মৃত্যুর কোল থেকে ফিরে আসছি।
স্বয়ং মৃত্যু থেকে আল্লাহ আমাকে ফিরাই নিয়ে আসছে। এবং এরপরে আমি আর এই মাদক বা মাদক সংক্রান্ত আর কোনো কথা আমি মুখ থেকে বের করি না। আমি এলাকাতে সুস্থ হয়ে আসি। গ্রামের যে মানে মানে এরকমও হয়েছে, যারা একদম গরিব, যাদের একদম দেওয়ার সামর্থ্য নাই, ওরা পর্যন্ত হাঁস, মুরগি, এরপরে ডিম, এটা ওইটা বিক্রি করে আমাকে টাকা দিয়েছে। এবং আমাকে হসপিটাল থেকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে এনেছে। আমি যখন বাড়িতে আসলাম তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম এবং নেশা ছেড়ে দিয়ে আমি ওই আইজুল কাকার বাড়িতেও আর যাই না। এভাবে কয়েকদিন থাকার পরে একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো বাড়ির মধ্যেই বেশিরভাগ সময় থাকতাম। ওই সময় আমাদের বাড়িতেই থাকতাম। আমার মা জোর করে ভাইদের সাথে ঝগড়া করে আমার বাপের যে ঘর আছে ওই ঘরে আমাকে রাখতো, আমি ওই ঘরেই থাকতাম। আমার মা ভাইদের ঘর থেকে খাবার আইনা আমারে খাওয়াইতো, আমি খাইতাম। আর আমি তখন যখন মাদক সেবন করতাম না, আমার ভাইরাও মোটামুটি আমার সাথে কিছুটা হইলেও ভালো হয়ে গেছে। এভাবে কয়েকদিন কাটার পরে একদিন আমি ওই লামিয়াদের বাড়ির সামনে দিয়ে, আব্বুর কবরের সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে দেখলাম যে লামিয়াদের ঘরের ভিতরে কেমন জানি কান্নার একটা শব্দ শোনা যাচ্ছে। কান্নার শব্দটা বিকেলবেলা ওই সময় ছিল। কান্নার শব্দটা শুনতে পারার পরে আমি তখন আস্তে আস্তে করে ওই ঘরের ভিতরে ঢুকলাম, মানে ঘরের দিকে গেলাম। এবং যাওয়ার পরে দরজাটা ধাক্কা দেওয়াতে দরজাটা খুলে গেল। আমি দেখলাম যে লামিয়ার মা ঘরের ভিতর বসে বসে কান্না করতেছে এবং আমাকে দেখা মাত্রই তিনি তখন একটা বটি নিয়ে আসছে আমাকে মারার জন্য। আমাকে কূপ দিয়ে আমার কল্লা ফেলে দিবে, আমার শরীর থেকে ঘাড় আলাদা করে দিবে, এরকমভাবে। আমি তখন বললাম যে আপনি আমাকে মারতেছেন কেন? মানে আপনি আমাকে বলে তোর কারণে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে, তোর কারণে আমি আমার মেয়েরে হারাইছি, আমি তোরে কখনোই ক্ষমা করব না, আল্লাহর গজব তোর উপরে পড়বে। আমি বলি দেখেন কাকি, আপনি আমার সাথে রাগারাগি কইরেন না, আমি আপনার মেয়ের সাথে এটা ইচ্ছা করে করি নাই, আমি এটা করতে বাধ্য হয়েছি। পরে বলে হ্যাঁ বাধ্য হয়েছিস, আমি তো জানি তুই আইজুলের কথাই এসব করছিস, আইজুল আমার মেয়ের জীবন নষ্ট করছে, তুই আমার মেয়ের জীবন নষ্ট করছিস, আল্লাহ তোদেরকে কোনোদিনও ক্ষমা করবে না। আমি বলি আন্টি আপনি চিল্লেন না, আমি প্রয়োজনে পুরো গ্রামবাসীর কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলবো যে আমি আসলে মিথ্যে বলেছিলাম, আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম এবং নেশাগ্রস্ত থাকা অবস্থায় আমি কি বলেছি না বলেছি আমার মাথা ঠিক ছিল না, আপনার মেয়ে আসলেই নির্দোষ, আপনার মেয়ের পেটে কোনো বাচ্চা ছিল না, আমি পুরো গ্রামবাসীকে বিষয়টা জানাই দেব। উনি বলে এখন আর জানিয়ে লাভ কি, আমার জীবনে যা হবার তা তো হয়েই গেছে। আমি বললাম কি হয়েছে? পরে বলে কি আর ফাঁকি আছে, আমার মেয়ে তো কোথায় চলে গেছে, আমার মেয়েকে তো পাওয়া যাচ্ছে না, এবং আইজুল আমাকে অনেক বড় করে ধোকা দিয়েছে, আইজুল আমার মেয়েকে বিয়ে করেছে। আমি বললাম মানে এইটা আপনি কি বলেন? বলে হ্যাঁ, আমরা যখন এই গ্রাম থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়, ওই দিন রাতের বেলা আইজুল আমাদেরকে একটা থাকার ব্যবস্থা করে পার্শ্ববর্তী গ্রামে, এবং সেখান থেকে এর পরের দিনে আইজুল আমাদেরকে নিয়ে সে চট্টগ্রাম শহরে যায় এবং সেখানে আমাদেরকে এক জায়গায় রাখার পরে আইজুল আমাকে ভুলিয়ে ভালিয়ে আমাকে বলে যে এই ঘটনার জন্য আসলে তোরে দোষারোপ করে তুই এটা করছিস ওইটা করছিস, এগুলো বলে শেষ পর্যন্ত সে আমাকে পটিয়ে আমার হাতে পায়ে ধরে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব করে। তো আমি তো জানি ওর বউ আছে এবং ওর বিয়ের বয়সী মেয়ে আছে, এগুলো জানার পরে আমি রাজি হচ্ছিলাম না। এবং ও বলতেছে রাজি না হলে আপনি কি করবেন, আপনার এই মেয়েরে আপনি কোথায় দিবেন, এই মেয়ে তো কোথাও কাজও করতে পারবে না, যেখানে যাবে সেখানেই সে খারাপ কাজে লিপ্ত হবে। আমি ওরে বিয়ে করি এবং বিয়ে করার পরে আমি ওকে রাখবো, ওকে রাখবো, আপনাদের আর গ্রামে যাওয়া লাগবে না, আপনাদের থাকা খাওয়া সব খরচ আমি দিব, আপনি এখানে ভালো থাকবেন। কথাগুলো যখন শুনতেছিলাম আমার শরীরে রক্তগুলো তখন টকবক করতেছিল যে এটা আমি কি শুনতেছি, আমাকে এগুলো কি বলতেছে। আমি বললাম তারপর? বলে তারপর আর কি, তারপর আমার মেয়ের বিয়ে করলো, বিয়ে করে আমার মেয়ের উপর শুরু করলো নির্যাতন, বিভিন্ন ধরনের বাইরের লোক আসতো আমার মেয়ের ঘরে, আমি নিজের চোখে দেখতাম এবং দেখার পরে আমি যখন বাধা দিতাম আইজুল আমারও মারতো। এরকম করতে করতে একদিন বললো আমার মেয়ের নিয়ে নাকি কক্সবাজার ঘুরতে যাবে, এবং কক্সবাজার ওই ঘুরতে যাওয়ার কথা বলার পরে ও ফিরে আসছে, কিন্তু আমার মেয়েটা আর ফিরে আসে নাই, আমার মেয়েরও কোথায় জানি বিক্রি করে দিয়েছে। আমি তখন বললাম কি বলেন আপনি? বলে হ্যাঁ, আমার মেয়ের আমি আর ফিরে পাই নাই, এবং না পাওয়ার পরে শেষ পর্যন্ত আমি ওর সাথে রাগ করে গালাগালি করে কান্নাকাটি করে আমি গ্রামে ফিরে আসছি। আমি তখন বললাম আপনি গ্রামবাসীকে এটা জানান নাই? উনি বলে কাকে জানাবো, গ্রামের কোনো মানুষ তো আমার কথাই শোনে না, গ্রামের কোনো মানুষ তো আমার সামনেই আসে না, গ্রামের সব মানুষরাই বলে আমি নাকি ওর জীবন নষ্ট করছি, আমি নাকি তোর জীবন নষ্ট করছি, আমি নাকি মেয়েকে দিয়ে খারাপ ব্যবসা করাইছি, মেয়ের দিয়ে যদি আমি খারাপ ব্যবসা নাই করাই তাহলে আমার মেয়ের পেটে বাচ্চা কীভাবে আসলো। এটা তো আমি গ্রামবাসীকে বুঝাইতে পারতেছি না, গ্রামবাসী উল্টা সবাই আমাকে দোষারোপ করতেছে যে আমার ভুলে আজকে আমার মেয়ের এই অবস্থা, কেউ আমার কোনো কথা শোনে না। আমি তখন ওনাকে হাত দিয়ে বললাম দেখেন, আপনার মেয়ে বেঁচে আছে কি মরে গেছে এটা আমি জানি না, যদি আপনার মেয়ে বেঁচে থাকে তবে আমি আমার জীবন দিয়ে হলেও আপনার মেয়েকে আমি আইজুলের হাত থেকে রক্ষা করে আনবো, যেভাবেই পারি আমি আইজুল কাকার হাত থেকে আপনার মেয়েকে আমি বাঁচিয়ে আনবো, আপনি এটা নিয়ে টেনশন করেন না, আপনি ঘরে যান, আপনি রেস্ট করেন। এরপর আমি বের হলাম, বের হইয়া সন্ধ্যায় মাগরিবের নামাজটা পড়লাম, পরে
আমি তখন আইজুল কাকার বাড়ির দিকে গেলাম। উনি তখন বাড়িতে আসছে, আজকে 2 দিন হয়েছে বাড়িতে। পরে আসার পরে আমি ডাক দিলাম, ওনার সাথে তখনও কিন্তু আমার সম্পর্ক ভালো, আমি মাদক সেবন করি না, উনি করে। পরে ডাক দেওয়ার পর উনি বেরিয়ে আসছে, বলে কিরে কী অবস্থা? আমি বললাম কাকা ভালো, একটু কথা আছে, বেরিয়ে আসেন। পরে উনি বেরিয়ে আসলো, আসার পর ওনার বাড়ির পিছনে গিয়ে আমরা দুজনেই বসলাম, মানে ঘাসের উপরে। বসার পরে আমি বললাম কাকা আমার লামিয়ার আম্মুর সাথে দেখা হয়েছে। বলে হ্যাঁ 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 হয়েছে, ওই মহিলাটা খুব খারাপ, সে গ্রামে এসে এখন আমার নামে ব্লেম দিতেছে। আমি ওই মহিলারে চট্টগ্রাম শহরে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে তার মেয়েরা আমি চাকরি দিছি, তার মেয়ে ওখানে চাকরি করছে, এবং চাকরি করার পরে তার মেয়ে কোন পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, কার সাথে খারাপ সম্পর্ক ছিল কে জানে, এবং কার সাথে খারাপ সম্পর্ক থেকে ওই মেয়ে কার সাথে পালায়ে গেছে আমি তো জানি না। এখন ওই মেয়ে, মানে ওই মেয়ের মা, লামিয়ার মা আমাকে ব্লেম দিচ্ছে, মানে আমাকে দোষারোপ করতেছে আমি নাকি ওনার মেয়ের বিয়ে করে বিক্রি করে দিছি, এরকম কথা গ্রামের কাছে বলে। দেখ তো ভাই, আমি একটা বিবাহিত মানুষ, আমার বউ আছে, বাচ্চা আছে, আমার মেয়েটার বিয়ের বয়স হয়ে গেছে, আমার এরকম একটা বয়সে যদি আমার নামে এরকম একটা বদনাম গ্রামে রটিয়ে দেয়, তাহলে কি আমি গ্রামে মুখ দেখাইতে পারি তুই বল? আমি তখন ওনার মুখের দিকে তাকিয়ে বলি, তাহলে আপনি আমাকে বলেন, আপনি কেন সেদিন আমাকে লামিয়াকে বিয়ে করিয়েছিলেন, এবং কেন বলেছিলেন আমি বাসর ঘরে যেতে লামিয়ার পেটে বাচ্চা আছে বলে লামিয়াকে তালাক করে দিই, এটা আপনি কেন বলেছিলেন? উনি আমাকে বলে বাদ দে তো, ওই পুরনো কথা বলতে ভালো লাগে না। আমি বললাম না, পুরনো কথা আপনাকে বলতে হবে, আপনি বলেন কেন? উনি বলে দেখ, তোর কি আবারও মাল খাইতে হইব, মানে মাল খাওয়ার জন্য তোর নেশা জাগছে? আমি তখন বললাম আইজুল কাকা আপনি ভালো করেই জানেন যে আমি এখন আর মাল খাই না, আমি নেশা করি না, আমি নেশা করা ছেড়ে দিয়েছি। আপনি আমাকে নেশাখোর চিন্তা করেন না, আমি আপনাকে যে কথাগুলো বলতেছি আমি আপনাকে জেনে শুনে বুঝে খুব সূক্ষ্মভাবে এই কথাগুলো বলতেছি। আপনি বলেন যে লামিয়া কোথায় আছে, আমি লামিয়াকে লামিয়ার মায়ের কাছে এনে দিব। উনি বলে বাহ পাগল হয়ে গেলি, লামিয়ারে তুই এনে দিবে? লামিয়া কোথায় আছে জানলে তো আমি নিজে ধরে নিয়ে আসতাম, ধরে নিয়ে এসে আমি নিজেকে নিজে কলঙ্ক মুক্ত করতাম। এগুলো লামিয়ার মার একটা চালাকি, মেয়ে অন্য কোথাও চলে গেছে কার সাথে, এখন উল্টা আমাকে দোষ দিচ্ছে। আমি বললাম আপনি কি লামিয়াকে বিয়ে করছিলেন? উনি বলে আরে না, পাগল নাকি? আমি বললাম আমার দিকে তাকায় বলেন আপনি লামিয়াকে বিয়ে করছেন? উনি বলেন না রে না না না, আমি বিয়ে করবো কেন, ওর মতো একটা মেয়ে আমার ঘরে আছে, আমি কেন ওরে বিয়ে করব? এইটা আমার নামে একটা দোষ চাপানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোর কাকি ঘরে একা, আমি চলে যাই, মানে এখানে বেশিক্ষণ আর কথা বলি না, আমার মিজাজ এমনিই খারাপ হয়ে গেছে, তুই থাক আমি যাই। আমি বলে আরে বসে না, আর একটু কথা বলি। বলে না 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 বাবা তুই বয়, আমি যাইগা। এই কথা বলে তখন ওখান থেকে উঠে গেল। আমি সে জায়গায় বসে বসে চিন্তা করতেছি, এই আইজুল রে পৃথিবীর আর কেউ না চিনলেও আমি খুব ভালো করেই চিনি। আমি জানি আইজুল কি জিনিস, আইজুল যে আমার কাছে সব মিথ্যা বলেছে আমি সেটাও জানি, এবং ওই বুড়ি মানে লামিয়ার মা যা বলেছে তাই হচ্ছে সত্যি। আসলে লামিয়ার মাই যেটা বলেছে এটাই সত্যি, ও লামিয়াকে বিয়ে করার জন্য বা লামিয়াকে ভোগ করার জন্য আমার সাথে এরকম একটা নাটক করেছিল আমাকে দিয়ে। আমি তো নেশাগ্রস্ত মানুষ ছিলাম, আমি বুঝতে পারি নাই, আমাকে দিয়ে এটা করিয়েছে। আমি সে জায়গায় বসে চিন্তা করতেছি তাহলে এখন কি করা যায়, কিভাবে আমি লামিয়াকে ফিরে পাবো? আমি যদি এখন আইজুলের সাথে মারামারি করি এতেও কোনো লাভ নাই, আইজুলের সাথে যাই কিছু করি তাতেও কোনো লাভ নাই। আইজুল আমাকে কখনোই সত্যি কথা বলবে না, লামিয়া কোথায় গেছে, লামিয়া কোথায় আছে। লামিয়ার ঠিকানা পেতে হলে আমাকে ঠান্ডা মাথায় চেষ্টা করতে হবে যে কিভাবে কী করা যায়। কারণ আইজুল যে পরিমাণের খারাপ মানুষ, ও যে পরিমাণের লোক, ওর সাথে কথা বলে আমার কোনো লাভ হবে না। ওরে আমি হাতে পায়ে ধরেই কান্নাকাটি করি বা ওর সাথে গরম হই, ওকে আমি নরম করতে পারবো না। ওকে যে কোনো জায়গায় আমাকে ট্র্যাপে ফেলতে হবে। আমি যদি ওকে ট্র্যাপে কোথাও ফেলতে পারি তাহলেই ধরেন আমি ওর কাছ থেকে সত্যিটা বের করতে পারবো এবং লামিয়ার সন্তান আমি খুঁজে পাবো। এবার আমি ওর পিছনে পিছনে ঘুরতে থাকি যে কীভাবে কী করা যায়। মাঝে মাঝে ওর সাথে আমি চট্টগ্রাম শহরেও যাই, ওর সাথে শহরে যাই, বন্দরে যাই, ঘোরাফেরা করি। আইজুল কাকার সাথে এই জায়গায় ওই জায়গায় অনেক জায়গায় আমি যাই, কিন্তু কোথাও না আমি লামিয়ার কোনো সন্তান পাই না এবং লামিয়ার কোনো ঠিকানা পাই না। তবে এইটা আমি শিওর হয়ে যায় যে উনি বিভিন্ন গ্রাম থেকে মেয়েদেরকে আনে এবং উনি গার্মেন্টসের অনেক বড় বড় লোকদের সাথে তার লিঙ্ক আছে, সম্পর্ক আছে, এবং মূলত তিনি একজন গার্মেন্টসের মালিক না, একজন জুট ব্যবসায়িক। মানে গার্মেন্টসে অনেক জুটা থাকে, অনেক আপনার মানে লোকালি বলতে গেলে কাপড়ের অনেক কাটা কাপড়ের টুকরো থাকে, এগুলো উনি গার্মেন্টস থেকে কিনে আনে বা গার্মেন্টসের নিপ এটা ওইটা পাইকারিতে কিনে এনে, মানে গার্মেন্টসের যে রিজেক্ট সামগ্রীগুলো আছে এগুলো উনি কিনে আনে এবং কিনে এনে উনি এগুলো বিক্রি করে। আর আরেকটা কাজ হচ্ছে উনি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন মেয়েদেরকে উনি শহরে নিয়ে আসে, তাদেরকে কাউকে গার্মেন্টসে চাকরি দেয় এবং কারোর সাথে খারাপ কাজ করে বা কাউকে উনি বিক্রিও করে, এটাই ওনার কাজ। এখন আমার টার্গেট হচ্ছে যেভাবেই হোক ওনার সাথে থেকে আমাকে লামিয়ার সন্ধান খুঁজে বের করতে হবে, যে লামিয়া কোথায় আছে, উনি লামিয়াকে কোথায় নিয়ে গেছে, জাস্ট লামিয়ার সন্ধানটা আমাকে বের করতে হবে। এই জন্য আমি ওনার পিছনে পড়ে আছি এবং ওনাকে আমি আমার মতো করে মানে ওনাকে ট্রেকিং করে যাচ্ছি। এই সময়গুলো কাটতে কাটতে অনেকগুলো দিন কেটে গেল, প্রায় 4-5 মাসের মতো হয়ে গেল, আমি লামিয়ার কোনো সন্ধান ওনার ওখান থেকে বের করতে পারলাম না।
অ্যান্ড এমন করতে করতে একদিন হঠাৎ করে মানে আমি আপনার ওনার বাড়িতে কিন্তু আমি সবসময় যাইতাম। ওনার বাড়ি থেকে বেরোয়ার সময় ওনার মেয়ে নাম হচ্ছে আইরিন। আইরিন আমাকে দেখে বলতেছে, আরে আপনার তো পুরো দেখতে সালমান খান, আমার এরকম করে বলে। তাই আমি বললাম, কেন সালমান খান কেন? বলে, আমি না বুঝি না আপনি এত সুন্দর কেন। মানে এই কথাটা মেয়েটা আমাকে বলে একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। এবং এই মুচকি হাসি দিয়ে যখন মেয়েটা চলে যায়, আমার মাথায় তখন একটা নতুন গেমস খেলে এইটা মানে মেয়েটার কথাবার্তায় চলন বলন আমার দিকে তাকানো দৃষ্টিভঙ্গিতে আমি বুঝে গেছি যে এই মেয়েটা আমারে পছন্দ করে। মানে আইরিন আইজুল কাকার বড় মেয়ে, ও আমারে পছন্দ করে, আমি এটা বুঝে গেছি। মানে আমাদের দিকে তাকানো, ওর সাথে কথা বলাটা দেখে এবার আমার মাথায় একটা নতুন প্ল্যান খেলে বসছে যে যেভাবে আইজুল আমাকে দিয়ে লামিয়ার সাথে গেমস খেলেছে, একইভাবে আমি তার মেয়েকে দিয়ে তার সাথে গেমস খেলবো। এই প্ল্যানিংটা তখন আমার মাথায় আসে। তখন কিন্তু আমি গ্রামে অনেক ভালো ছেলে, যে ছেলেটাকে দেখলে গ্রামবাসী থুতু ফেলতো, এখন গ্রামের মানুষ ওই ছেলেটাকে বড় বড় ওয়াজ মাহফিলে বা মসজিদের সামনের কাতারে বসতে দেয়। আমার ভাইরও আমার সাথে তখন অনেক ভালো, মানে ভাই যারা আছে তারাও ভালো, পরিবারের সব মানুষগুলোই আমার সাথে খুব মানে অত্যাধিক ভালো। তখন সবাই আমার সাথে ভালো হয়ে যায়। এবার এই মেয়ে যখন আমার সাথে এরকম করে দুষ্টামি করে কথাবার্তা বলে গেল, আমি তখন টার্গেট নিলাম যে যেভাবেই হোক আমি এই আইরিনের সাথে প্রেম করব, এবং প্রেম করে আমি আইরিনকে দিয়েই আইরিনের বাবা আইজুলকে আমি ব্ল্যাকমেল করব, এবং আইজুলকে ব্ল্যাকমেল করে আমি আইজুলের কাছ থেকে আমি লামিয়াকে ফিরিয়ে এনে লামিয়াকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিব। এই পরিকল্পনা আমি তখন করি। এবং করার পরে এইভাবে মেয়ে আমি তখন কী করলো, মেয়ে আমার জন্য মানে আমার মোবাইল নাম্বার কোত্থেকে নিছে কে জানে, তাদের ঘরে মোবাইল আছে। এই আমার একদিন ফোন দিছে, মানে আমার একদিন ফোন দিছে, এর আগেও ফোন দিত, কিন্তু আমি খুব বেশি কথা বলতাম না, ইগনোর করতাম, কেটে দিতাম। বাট ওই দিন যখন ফোন দিল, আমি তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতেছি। মেয়ে বড় না, আপনার 9-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে। তো আমার সাথে কথা বলতেছে, আমি ওর সাথে কথা বলি, এবং আমাকে বলে, আপনি দেখতে এত সুন্দর, এত হ্যান্ডসাম, এত কিউট, তো আমার আব্বুর সাথে আপনার ভালো সম্পর্ক, ভালো লাগে আপনাকে দেখতে, মনে হয় আপনার সাথে রিলেশন করে, কিন্তু আপনি লামিয়ার মতো একটা মেয়েরে কেন বিয়ে করছেন? লামিয়া কত খারাপ আপনি জানেন? লামিয়ার পরিবার ভালো না, লামিয়া এই লামিয়া সেই, মানে দুনিয়ার কথাবার্তা আমারে বলতেছে। আমি বলি, হ্যাঁ তুমি ঠিক বলছো, লামিয়া আমারে বিয়ে করছে, এবং আমি বাসর ঘরে জানতে পারছি ওর পেটে বাচ্চা আছে, আমি ওকে ছেড়ে দিয়েছি। বলে, জানেন এখন গ্রামে হেঁটে হেঁটে লামিয়ার মা বলতেছে যে আমার বাবা নাকি লামিকে বিয়ে করছে। আমি বলি, আরে এগুলো মিথ্যা কথা, তোমার আব্বাকে আমি চিনি না? তোমার আব্বার সাথে আমি চলাফেরা করি, তোমার আব্বা কত ভালো মানুষ, তোমার আব্বার মতো মানুষ এই 12 তল্লাতে আর আছে নাকি? আইজুল কাকার মতো মানুষ এই দুনিয়াতে হয় না, উনি একজন ভালো মানুষ, ওনার নামে বদনাম দেওয়ার জন্য ওই মহিলা কত কথাই বলবে, এসব কথায় কান দিও না তো। আর এই মেয়ে যদি ভালোই হবে, তাহলে বাসর করে তার পেটে বাচ্চা আসলো থেকে? ও আমাকে বলে, হ্যাঁ আমি তো সেটাই বলতেছি, এই মেয়ে যদি এতই ভালো হবে, তা আপনার সাথে বিয়ে হওয়ার পর ওর পেটে বাচ্চা আসলো থেকে? আমি বলি, আইজুল কাকা অনেক ভালো মানুষ, তুমি আবার এইসব কথাবার্তা শুনে আইজুল কাকারে কোনোভাবে কোনো কিছু বইল না। ও আমাকে বলে, না না না, আমার আব্বুকে আমি চিনি না, আমার আব্বু ফেরেস্তার মতো মানুষ, আমার আব্বুর সম্বন্ধে তো আমি জানি। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এরকম করে তার সাথে কথাবার্তা বলতেছি 1 দিন 2 দিন 3 দিন, অ্যান্ড এরকম করে সময়গুলো কাটতে কাটতে অল্প সময়ের মাঝে, খুবই অল্প সময়ের মাঝে এই মেয়েটার সাথে তখন আমার একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়। আমি মাঝে মাঝে ওনার ঘরে তো আমি সবসময় যাইতাম, ওনার ঘরে যাইতাম, এবং ওনার যে বউ ছিল আইরিন, মানে আইরিনের যে মা ছিল, উনি আমাকে অনেক আদর করতো, স্নেহ করতো ছেলের মতো। কারণ ওনার কোনো ছেলে ছিল না, ওনার 3টা মেয়ে ছিল, বড় হচ্ছে আইরিন, এবং আইরিনের পর আরও 2টা ওনার ছোটো মেয়ে আছে। পরে উনি আর কোনো ছেলে নাই, যার জন্য উনি বাসায় গেলে আমাকে একদম ছেলের মতো আদর করতো, যত্ন করতো, কখন কি খাবো, মানে আমাকে খাওয়ানোর জন্য উনি পাগল হয়ে যেত, মানে খুব আদরে স্নেহ ভালোবাসতো, সত্যি কথা যেটা। তা আমি ওনার সাথে ওভাবে ওখানে তখন পড়ে আসি। এভাবে দিন আর রাতগুলো পার হতে হতে একটা পর্যায়ে আমি আইরিনকে বললাম যে, আইরিন তোমার আমার রিলেশনটা তো অনেক গভীর, আমরা দুজনকে অনেক ভালোবাসি, আর তোমার আব্বা আমার খুব ঘনিষ্ঠ মানুষ, সবই ঠিক আছে, কিন্তু তুমি কি একটা বিষয় জানো যে তোমার বাবা কিন্তু কখনোই তোমাকে আমার কাছে বিয়ে দেবে না? ও বলে, হ্যাঁ এটা আমি জানি, এটা তোমাকে বলতে হবে না, আমি নিজেও জানি যে আমার বাবা আসলেই কখনো মানে আমাকে তোমার কাছে বিয়ে দেবে না। কারণ আমার বাবা কেমন ক্যাটাগরির লোক, আমার বাবা কি, এটা তো আর আমার থেকেও ভালো আর কেউ জানে না। আমার বাবাকে তো আমিই ভালো করে চিনি। আমার বাবা চাইবে তার মতো করে কোনো এক বড়লোকের কাছে বিয়ে দেওয়ার জন্য, বড়লোকের কাছে বিয়ে দেওয়ার জন্য তোমার কাছে বিয়ে দেবে না। কারণ আব্বু এমনি ঘরে এসে সবসময় বলে, তোমাকে খারাপ বলে, এমনি তোমার সাথে ভালো উপর থেকে, কিন্তু ভিতরে এসে তোমাকে খারাপ বলে, যে তুমি আগে নেশা করতা, তোমার পরিবার থেকে তোমাকে টাকা পয়সা দেয় না, এবং তোমার আব্বা তোমাকে কোনো সয় সম্পত্তি দেয়নি, তোমার মাও দেয় নাই, এই গ্রামে তোমার পা ফেলার মতো কোনো জায়গা নাই, এগুলো কিন্তু আব্বু ঘরে এসে বলে, আমি শুনি। আমি বলি, তাহলে তো তুমি বুঝেই গেছো যে তোমার বাবা কখনোই তোমাকে আমার কাছে বিয়ে দেবে না। ও বলে, হ্যাঁ এটা তো আমি জানি দিবে না। আমি বলি, তাহলে আমরা এখন কী করব? আমাকে বলে, তুমি যা বলবা তাই। আমি বললাম, আমি যা বলবো তাই? বলে, হ্যাঁ। আমি বললাম, যদি আমি যা বলি তাই হয়ে থাকে, তাহলে চলো আমরা পালিয়ে যাই। ও আমাকে বলে, পালিয়ে যাব? আমি বললাম, হ্যাঁ,
কারণ পালিয়ে যাওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো পথ খোলা নাই। আমরা যদি পালিয়ে যাই তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো, আর তুমিও আমাকে বিয়ে করতে পারবা, আমরা সংসার করতে পারবো। এছাড়া আর কোনো পথে আমি তোমাকে পাবো না। ও আমাকে বলে পালিয়ে যাবো, আমার অনেক খারাপ লাগতেছে, আমার আব্বুর মান সম্মান নষ্ট হয়ে যাবে না? আমি বলে আরে না, তোমার আব্বুর মান সম্মান নষ্ট হবে কেন? তোমার আব্বুর কোনো মান সম্মান নষ্ট হবে না, তোমার আব্বু অনেক ভালো থাকবে, অ্যান্ড একটা পর্যায়ে তোমার আব্বু মেনে নেবে, তুমি দেখো। ও আমাকে বলে আচ্ছা ঠিক আছে। তারপর যেহেতু ক্লাস 9-এ পর ওর মাথায় এত বুদ্ধিশুদ্ধি নেই, যখন আমি যেটা ঢুকাচ্ছি ও সেটাই বুঝতেছে। একটা পর্যায়ে আমারে বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি পালিয়ে যাব। পরে তার সাথে আমার একটা দিন তারিখ ঠিক হলো, এবং ওই দিন তারিখ ঠিক হওয়ার পরে আমি আমার নানু বাড়িতে, আমার দুঃসম্পর্কের এক মামা হয়, আমি পুরো প্ল্যানিংটা আমার ওই মামাকে বলেছিলাম। আমার মামাও একজন স্কুল মাস্টার, তিনি একটা হাই স্কুলে শিক্ষকতা করে। ওই মামাকে পুরো মোবাইল ফোনের মাধ্যমে পুরো প্ল্যানিংটা বুঝিয়ে বললাম, এবং প্ল্যানিংটা বুঝিয়ে বলার পরে আমার মামা তখন বিষয়টা মেনে নিল যে হ্যাঁ ঠিক আছে, এভাবেই করলে আমি তোকে হেল্প করব। এভাবেই দিন তারিখ ঠিক হওয়ার পর একটা সময় হলো কি, আমি আইরিনকে নিয়ে চিটং থেকে পালিয়ে যাই। দিনের বেলায় ওই স্কুলের জন্য ঘর থেকে বের হয়, এবং বের হওয়ার পরে আমি ওকে নিয়ে ডিরেক্টলি কুমিল্লাতে আমার ওই মামার বাসায় চলে যাই। এবং এদিক দিয়ে আইরিনকে খোঁজার জন্য পাগল হয়ে গেছে ওর পরিবার, ওর মা, ওর বাবা, মানে আইজুল কাকা সবাই খুঁজতেছে। এবং আমাকে অনেকবার ফোন দিছে, আমার মোবাইল বন্ধ পাইছে। মাগরিবের পরে আমি আমার নানুর বাড়িতে এসে রিল্যাক্স হয়ে আপনার সন্ধ্যা 7টার দিকে আমি ওর বাবারে মানে আইজুল কাকারে কল দিলাম। কল দেওয়ার পরে উনি এতক্ষণে মনে হয় বুঝে গেছে যে আমি ওনার মেয়েকে নিয়ে পালাইছি, সম্ভবত আর কি। উনি আমার বলতেছে, আমি ফোনটা ধরার মাত্রই আমার বলতেছে যে লামিয়া কোথায়? আমি বললাম লামিয়া কোথায়, আর সরি এই আমার মেয়ে আইরিন কোথায়? আমি বললাম আইরিন কোথায় আমি জানি না। উনি বলে তুই জানিস, তুই বল আমার মেয়ে কোথায় আছে। আমি বললাম দেখেন, আপনার মেয়ে কোথায় আছে এটা আমি জানি না, আপনি ভুলভাল বলতেছেন আমার সাথে, আমি তো আপনার মেয়েকে দেখি নাই। উনি বলে আমি দেখি নাই মানে? আমার বউ এখন বলতেছে তুই আমার মেয়ের সাথে গোপনে গোপনে কথা বলতি, দাঁড়ায় কথা বলতি, অবশ্যই তুই আমার মেয়ের নিয়ে কী করছিস, আমার মেয়েরে ফিরিয়ে দে, এবং আমার মেয়েরে ফিরিয়ে না দিলে পরিস্থিতি খুব খারাপ হবে। আমি বলি আইজুল কাকা, আপনার ধৈর্য কতটুকু এটা তো আমি জানি, আপনি আমার খারাপ কতটুকুই করতে পারবেন সেটাও আমি জানি। উনি বলে দেখ বাবা, তুই আমার এত বড় ক্ষতি করিস না, ছোটোবেলা থেকে আমি তোর সাথে অনেক ভালো সম্পর্ক, তুই আমার হাঁটুর বয়সী, আমার ছেলের বয়সী, এরপর আমি তোর সাথে বসে একসাথে মাল খাইতাম, আমি তোর অনেক আদর স্নেহ করি, ভালোবাসি, বাবা তোর পায়ে ধরে তুই আমার এত বড় ক্ষতি করিস না। আমি বললাম ঠিক আছে, আপনি যদি আমার পায়ে ধরে ক্ষমা চাচ্ছেন আমি আপনাকে মাফ করে দিলাম, আপনার উপর আমার কোনো অভিযোগ নাই, কিন্তু এখানে আমার একটা কথা আছে। উনি বলে কথা, কি কথা? আমি বললাম কথার হচ্ছে একটু অন্যরকম, যেটা শুনলে আপনার হাসিও পেতে পারে। উনি বলে হাসি মানে? আমি বলে হ্যাঁ হাসি পাবে, যে আমি যে আইরিনের সাথে, আমি যে লামিয়ারে বিয়ে করছি, কবুল তো বলছি, বিয়ে তো করছি? বলে হ্যাঁ। আমি বলে ওই লামিয়ারে আপনি আবার বিয়ে করছেন? উনি বলেন আমি লামিয়ারে বিয়ে করি নাই। আমি বলে আমার কথা শেষ হোক। বলে হ্যাঁ বল। আমি বলে আপনি লামিয়ারে বিয়ে করছেন, তাহলে মূলত আপনার মেয়ের সাথে লামিয়ার সম্পর্ক কি? আপনার মেয়ের সাথে লামিয়ার সম্পর্ক কি? বলে তাহলে যদি লামিয়াকে আমি বিয়ে করে থাকি তাহলে লামিয়া হচ্ছে ওর সৎমা, আপনার মেয়ের সৎমা, তাহলে আমি কে যদি আমি প্রথমে লামিয়াকে বিয়ে করে থাকি? বলে তুই তাহলে লামিয়ার সৎ বাবা। আমি বললাম বাবা হয়ে মেয়েরে ভাগায় নিয়ে আসছি। বলে মানি? আমি বললাম আপনার মেয়ে আমার কাছে আছে। কথাটা বলা মাত্রই উনি আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করে। আমার বলে তুই আমারে চিনিস, আমার ক্ষমতা সম্বন্ধে জানিস, আমি চাইলে কি করতে পারবো? আমি বলি আপনি চাইলে কি করতে পারবেন এটা যেমনি আমি জানি, আর আমি চাইলে কি করতে পারবো এটাও তেমনি আপনি জানেন। পরে আমারে বলতেছে দেখ সাইফ, এমন কিছু করিস না যেটার কারণে তোর পায়ের নিচে মাটি থাকবে না। বলে পায়ের নিচে তো মাটিতে আমার অনেক আগেই সরে গেছে। আরে আমার পায়ের নিচের মাটি তো সেদিনই সরে গেছে, আমার ভিতর থেকে আমার আল্লাহ তো সেদিনে আমাকে ফেলে চলে গেছে, সেদিনে তো আমি মানুষ থেকে অমানুষে রূপান্তরিত হয়েছি, যেদিন আমি সহজ সরল গ্রামের একটা অবলা মেয়েকে, একটা গ্রামের সহজ সরল অবলা মেয়েকে বিয়ে করে গভীর রাতে তার পেটে সন্তান থাকার উদাহরণ দিয়ে তাকে কলঙ্কিত করে তাকে আমি গ্রাম থেকে বের করে দিয়েছি। আমি সেদিনে তো মানুষ থেকে অমানুষ হয়ে গেছি, আজকে আপনি আমাকে মানুষ বলতেছেন? আজকে আমি আপনার মেয়েকে নিয়ে পালিয়ে কেন আসছি জানেন? আপনি লামিয়াকে বের করে আনবেন। যদি আপনি লামিয়াকে বের করে আনতে পারেন তো ভালো কথা, আর যদি আপনি লামিয়াকে বের করে আনতে না পারেন জাস্ট 3 দিন, এই 3 দিনের মাথায় আমি আপনার মেয়েকে নিয়ে যে জায়গায় আছি এই জায়গা থেকে ইন্ডিয়ার বর্ডার একটুখানি দূরে, আমি যেহেতু একটা পাপ করছি আরেকটা পাপ করে আমি পাপের মুসুল দেব, আমি ইন্ডিয়ার ওই বর্ডারের কাছাকাছি গিয়ে আমি আপনার মেয়েকে ইন্ডিয়াতে সেল করে দিব। উনি আমাকে বলে দেখ বাবা, আমি তোর পায়ে ধরি, তুই এরকমটা করিস না, আমার মেয়ের তো কোনো অপরাধ নাই। আমি বলি ঠিক তেমনি লামিয়ারও তো কোনো অপরাধ ছিল না। উনি বললেন আমি লামিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছি, ও রাজি হয় না, ও আমার গালে থাপ্পড় মারছে এবং ওর মাকে দিয়ে আমাকে খারাপ কথা শোনাইছে, আমি এর জন্য প্রতিশোধ নিয়েছি। আমি বলি প্রতিশোধ? তা আমার অপরাধটা কী ছিল? আমাকে দিয়ে কেন প্রতিশোধ নিলেন? গ্রামের মাঝে কেন আমাকে কলঙ্কিত করলেন? উনি বলে বিনিময়ে আমি তোকে টাকা দিয়েছি। আমি বলি আপনার মতো বাবার ঘরের বাবার উরু থেকে দুনিয়াতে জন্ম নেওয়াটাই হচ্ছে
আইরিনের সবচেয়ে বড় পাপ। আর আপনার সন্তান হওয়ার কারণে আইরিন তার জীবনে এত বড়, আপনার পাপের শাস্তি আপনার মেয়ে ভোগ করবে, এটাই স্বাভাবিক। পরে আমার বলে, বাবা তুই যা বলবি আমি তোর সব কথা শুনবো, কিন্তু তুই এই কাজটা করিস না। আমি বললাম সময় আছে 3 দিন। 3 দিনের মাঝে আপনি লামিয়ারে খুঁজে বের করে লামিয়ার মায়ের কাছে দিবেন। আপনি যখন লামিয়ারে খুঁজে বের করে লামিয়ার মায়ের কাছে দিবেন, আমি তখন আপনার মেয়েকে নিয়ে এলাকাতে আসবো। আমার বলে আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা মানছি, কিন্তু আমি তো লামিয়াকে বিক্রি করে দিয়েছি। আমি বলি আমি তো জানি আপনি লামিয়াকে বিক্রি করেছেন। বলে কিন্তু আমি ওরা কীভাবে খুঁজে পাবো? আমি বললাম তা তো আমি জানি না। আপনি ওকে কীভাবে খুঁজে পাবেন, কোথায় খুঁজে পাবেন, কোন জায়গা থেকে আনবেন, এটা তো আপনি জানেন, এটা আপনার বিষয়। আপনি কোত্থেকে ফিরে আনবেন আপনি জানেন। তবে আপনাকে যখন ফিরিয়ে আনবেন ঠিক তখনই আমি আপনার মেয়েকে নিয়ে বাড়িতে ফিরবো। আর 3 দিনের মাথায় যদি আপনি এটা করতে না পারেন, আমি আপনার মেয়েকে ইন্ডিয়াতে সেল করে দিয়ে আমি একা বাড়িতে যাব। ঠিক যেমন করে লামিয়া তার জীবনটা কাটাচ্ছে, ঠিক তেমনি আইরিনও তার জীবনটা কাটাবে। আমার হলো বাবা তোর পায়ে ধরে, তুই এরকম কিছু করিস না, আমি তোর সব কথা শুনবো। ওয়েল ডান, আপনি যদি আমার সব কথা শুনেন আমি আপনার সব কথা শুনবো। স্টার্ট নাও, টাইম এখন থেকে শুরু হলো। এখন থেকে টাইম শুরু, ঠিক 3 দিন। 3 দিনের ভিতরে যেটা করার সেটাই করবেন। বলে আচ্ছা ঠিক আছে। এবার উনি পাগলা কুত্তার মতো চট্টগ্রাম শহরে ঘুরতেছে। ওরে কোন দালাল থেকে কোন দালালের কাছে বিক্রি করছে, একটার পর একটা খবর লাগাই দিয়েছে কীভাবে পাওয়া যায়। মানে পাগলা কুত্তার মতো রাস্তার মধ্যে ঘুরতেছে, পাগলা কুকুরের মতো রাস্তার মধ্যে দৌড়ে ঘুরতেছে। এরকম করে একদিন কেটে গেল। আমাকে ফোন দিয়া বলতেছে, সাইফ রে আমি তো এখনও পাই নাই বাবা। আমি বলে খোঁজেন। বলে বাবারে আমি যদি 10 লাখ টাকা 50 লাখ টাকা 1 কোটি টাকাও লাগে আমি দিতে রাজি আছি, কিন্তু আমি মেয়েরে খুঁজে বের করবো, তুই আমার মেয়ের কোনো ক্ষতি করিস না। আমি বললাম না, করবো না। এনিওয়ে যে মামা আমাকে বলতেছে তুই মেয়েটারে বিয়ে করে ফেল, যেহেতু নিয়ে আসছিস। আমি বললাম মামা, বলে মেয়েটা অনেক অবলা, মেয়েটা তোর অনেক ভালোবাসে, তুই তারে বিয়ে করে ফেল, কারণ বিয়ে না করলে মেয়েটার উপর একটা জুলুম করা হবে। পরে মামা ওইখানে তার এলাকার লোকজন নিয়ে আমাকে আইরিনকে বিয়ে করাই দেয়, যেটা আমার অনিচ্ছাকৃত হয়েছে, আমি করতে চাই না। আমাকে আইরিনকে বিয়ে করাই দেয়। আমি তখন আইরিনকে বিয়ে করি, এবং আইরিনকে বিয়ে করার পরে এরই মাঝে আইরিনের বাবা এই লামিয়ারে খুঁজতেছে 2 দিন পরে লামিয়ার সন্ধারণী পায় আপনার লালমনির হাট বলে একটা জায়গা আছে রংপুরের দিকে, ওই দিকের কোনো একটা হোটেলে উনি লামিয়ার সন্ধান পায়, এবং সেখান থেকে তিনি 6 লক্ষ টাকা দিয়ে উনি ওখান থেকে লামিয়াকে কিনে আনে, এবং আনার সময় কুমিল্লা হয়ে উনি চট্টগ্রামে যায়। আমাকে বলে আমি আনছি, আমি মেয়ের সাথে কথা বল। পরে আমি লামিয়ার সাথে কথা বলছি। লামিয়া বলে হ্যাঁ আমাকে উনি নিয়ে যাচ্ছে, আমি আসছি, আমি বাড়িতে যাচ্ছি। উনি লামিয়াকে নিয়ে বাড়িতে গেল, এবং আমি এদিক দিয়ে লামিয়ার মারে বলছে, দেখেন লামিয়া আপনার কাছে আসবে, আপনি কাউকে কোনো কথা বলার দরকার নেই, আপনার মেয়ে আপনি ফিরে পাইছেন এতটুকুই, এখানে আর কোনো কথা বলার দরকার নেই, আপনি এগুলো কারো কাছে বলবেন না। বলা আচ্ছা ঠিক আছে, আমি কাউকে কোনো কিছু বলবো না, আমি শুধু আমার মেয়েকে ফিরে পাইলেই হয়। এবং এরই মাঝে তখন লামিয়াকে নিয়ে তার গ্রামে তার মায়ের কাছে দিল রাতের অন্ধকারে। আর এর 2 দিন পরে আমি তখন আইরিনকে নিয়ে বাড়িতে ফিরলাম। ফেরার পরে আমি আইরিনকে ওর বাবার কাছে দিয়ে দিলাম। ওর বাবার কাছে দিয়ে আমি তখন আমার বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে সে আগের পরিস্থিতি আবারও। আমার ভাইরা আমার সাথে ঝগড়া করে, মা ঝগড়া করে যে আমি এত খারাপ, আমি একটারে নিয়ে বিয়ে করে ওইটারে ছেড়ে দিয়া আমি আবার আইরিনকে নিয়ে পালাইছি। কেন আমি আইরিনকে নিয়ে পালাইছি এটা তো আমি কাউরে বুঝাইতে পারি না। আইরিন ঘরে যাওয়ার পরে হাঙ্গামা করতেছে, যে আমারে বিয়ে করছে, ওর কাবিন আছে, এই সেই। পরে আইজুল কাকা আমারে বলে যে দেখ তুই এটা কী করলি, আমার মেয়েরে কেন বিয়ে করলি? আমি বললাম বিয়ে করছো, আমারে পছন্দ করে। পরে বলে তুই কি ওর সাথে সংসার করবি? আমি বললাম হ্যাঁ করবো না কেন। এরমধ্যে যে গ্রামের মধ্যে এই কথাটা অনেকেই জেনে যায় যে লামিয়াকে আইজুল কাকা নিয়ে গেছে, এবং আইজুল কাকা নিয়ে বিক্রি করছে, ওখান থেকে আবার আইজুল কাকা লামিয়াকে ফিরে আনছে। মানে আমি যে প্ল্যানিংটা করেছি বা যে প্ল্যানিংয়ে আমি কাজ করে সাকসেস হয়েছি, এই প্ল্যানিংটা আমাদের গ্রামের প্রায় অনেকেই প্ল্যানিংটা জেনে যায়, এবং অনেকে আমাকে পিছনে বাহবা দেয় যে না সাইফ একজন ভালো মানুষ, ওর মতো মানুষ হয় না, এটা ওইটা বলে। এবং এরপরে যখন গ্রামে জানাজানি হয়েছে আমি আইরিনডিয়া পালাই গেছি, আইরিনডিয়া বিয়ে করছি, আইরিন আবার ওর পরিবারে চলে গেছে, তখন আইজুল কাকা এবার নিজেই বলতেছে ওনার মেয়ের আমার কাছে বিয়ে দিবে। আমি মারে বললাম, ভাইরে বললাম, ভাই মা বাপ সবাই, মানে আমার মা ভাইয়া তারা মিলে পুনরায় আমাকে আবারও আইরিনকে অনুষ্ঠান করে, যেভাবে লামিয়ার সাথে অনুষ্ঠান হয়েছিল একইভাবে আইরিনের সাথে অনুষ্ঠান করে আমি তখন আইরিনকে বাড়িতে আনি। অ্যান্ড বাড়িতে আনার পরে আইরিন তখন আমার ঘরে থাকে, আমি তখন বাইরে কাজকাম করি, আমার বাবার জমি জমা আছে এগুলো দেখাশোনা করে। এবং ভাইরা বলছিল আব্বার সম্পত্তি তারা 3 ভাগ করে 1 ভাগ আমার নামে লিখে দিব, ওরা 2 ভাগ নিয়ে যাবে। এরকম কথাবার্তা আমার ভাইরা বলছে, ভাইদের ওই কথাবার্তা মতো আমি তখন কাজ করে যাচ্ছি। অ্যান্ড এমন করে সময়গুলো কাটতে কাটতে এই যে লামিয়া বাড়িতে আসছে, এবং লামিয়া অনেক অসুস্থ, ওর উপরে অনেক নির্যাতন হয়েছে, যার জন্য আমি মাঝে মাঝে লামিয়ার জন্য খাবার পানি নিয়ে যাই, ওরে টাকা পয়সা দিয়ে ওরে সাহায্য সহযোগিতা করি, ওদের সংসারটা পুরোপুরিভাবে আমি চালাচ্ছি। এখন আমি ওদের সংসার চালাচ্ছি, আর এদিক দিয়ে আইরিন আমারে বলতেছে আমার নাকি লামিয়ার সাথে কোনো অবৈধ সম্পর্ক আছে।
আমি বললাম, দেখো মেয়েটার সাথে কোনো অবৈধ সম্পর্ক নাই এবং মেয়েটা খারাপ একটা অবস্থার মধ্যে আছে, ও খারাপ পরিস্থিতির মধ্যে আছে, আমি ওকে সাহায্য করতেছি। ও আমাকে বলে, নয় সাহায্য করা মানুষের অভাব নেই, তুমি ওকে বিয়ে দিয়ে দাও। আর এই মুহূর্তে লামিয়ারে কেউ বিয়ে করার জন্য রাজিও না। এমনিতেই তো গরিবের মেয়ে, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, তার উপরে আবার ওর জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এরপরে তো আর ওর কেউ বিয়ে করবে না। বিয়ে করার জন্য বিভিন্ন জায়গা থেকে মানে কোনো প্রস্তাবও আসে না। আমি বিভিন্ন জায়গায় কথা বলি বিয়ে দেওয়া যায় কিনা, বাট কোথাও থেকে আসলে বিয়ের ওভাবে আমি ওকে দিতেও পারি না। এইভাবে একে একে সময়গুলো পাস হইতে আসে এবং আমি তারে বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন লোকদের সাথে কথাবার্তা বলি, তার বাড়িতে যাই, তার ঘরে যাই, তার মাকে খাওয়া দাওয়া খাওয়াই, তাদেরকে টাকা পয়সা দিই। এবং গ্রামের ভিতর অনেক খারাপ লোক আছে না, তারা লামিয়াকে মানে আইরিনকে বলতে শুরু করে, অথবা আইরিনের বাবাও আইরিনকে বলে যে এই সাইফের সাথে লামিয়ার খারাপ সম্পর্ক আছে, তারা খারাপ সম্পর্ক করতেছে। এরকম করে একদিন বৃষ্টি হয়েছিল সন্ধ্যার দিকে। তো আমিও বাজার থেকে লামিয়াদের জন্য খাবার টাবার এটা ওইটা কিনে ওদের ঘরে গেছি এবং ওই বৃষ্টির মধ্যে হঠাৎ করে আইরিন ওই ঘরের দরজায়। আমি দরজা খুলছি, আইরিন তখন আমার অনেক গালাগালি করে যে এই বৃষ্টির মধ্যে আমাদের ঘরে কেন। তো আমি কিন্তু ঘরে বসে আছি, লামিয়া আছে, ওর মা আছে, আমি আছে, আমরা তিনজনেই বসে আছি, তারপরেও গালাগালি করে। অ্যান্ড গালাগালি করার এক পর্যায়ে ও কিন্তু তখন প্রেগনেন্ট, মানে আইরিনের ঘরে তখন মানে আইরিনের পেটে বাচ্চা আছে, ওই সময়ের কথা বলতেছি। পরে ও যেহেতু পেটে বাচ্চা আছে, আমি আর ঝামেলা করলাম না, যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। আমি ওর সাথে ঘরে চলে আসছি। ঘরে চলে এসে ভাই আমি ঘুমিয়ে গেছি সুস্থ মনে, এবং ঘুমিয়ে যাওয়ার পরে ও কী হয়েছে জানি না, হঠাৎ করে ভাই আমার চিৎকার দিয়ে উঠছে এবং চিৎকার দিয়ে উঠে আমি নিচের দিকে তাকাই দেখি যে প্রচুর পরিমাণের ব্লাড, মানে রক্ত। এবং রক্ত দেখে আমি মানে জাস্ট ওই জায়গায় রক্ত দেখে আমি আর মানে ব্যথা এবং রক্ত এই দুটো জিনিস দেখে আমি জায়গায় জ্ঞান হারিয়ে ফেলি, মানে অজ্ঞান হয়ে যাই। এবং জ্ঞান হারিয়ে ফেলার পর আমার যখন জ্ঞান ফিরে, তখন আমি দেখি আমি অ্যাম্বুলেন্সে আমাকে এরকম করে বেঁধে রাখছে, আমার কোমর টোমর সব বেঁধে রাখছে, অ্যাম্বুলেন্সে করে আমাকে হসপিটালে নিয়ে যাচ্ছে এবং আমাকে ডিরেক্টলি আমাদের এলাকার মেডিকেলে নিয়ে যায়। এবং মেডিকেলে নিয়ে যাওয়ার পরে তখন আমি জানতে পারি যে আমার গোপন অঙ্গ আমার বউ আইরিন কেটে ফেলে, এবং আমি তখন প্রচুর চিল্লাচিল্লি করি। সেই থেকে আমাকে তখন হসপিটালে নিয়ে যায়, ঢাকা মানে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়। তখন ট্রিটমেন্ট করার মতো মানে আমার চিকিৎসা করার মতো একটা টাকা তো নাই। আমার ভাই এবং আমার মা সেম আগের মতো হয়ে যায়, আগে যেরকম ছিল এরকম হয়ে যায়। যে আমার মাও বলে, আমার ভাইও বলে, সবাই বলে আমি বিয়ে করছি আইরিনকে, থাকতেছি লামিয়ার সাথে, বিয়ে করছি আইরিনকে, সম্পর্ক করতেছি লামিয়ার সাথে, এই জন্যে আইরিন এই কাজটা করছে। এবং আইরিনের বাবাও বলে, গ্রামের সবাই বলে, কিন্তু সত্যিটা কেউ জানার চেষ্টা করলো না। একটা পর্যায়ে আমাকে কেউ কোনো রকম টাকা পয়সা দিয়ে সাহায্য করে না, আমি কারো কাছে কোনো টাকা পয়সা পাই না, কেউ টাকা পয়সা দেয় না। বিশ্বাস যদি করেন, আইরিনের তো আমাকে টাকা পয়সা দেয় নাই, লামিয়ার মা মানে উনি তো জানতো মূল ঘটনাটা, অনেকে তো আমি সব কিছু বলেছি। আইরিনের মা তাদের সর্বশেষ যে ভিটামাটিটা ছিল, ওই ভিটামাটিটা বিক্রি করে তিনি আমার একটা অপারেশন বাংলাদেশে করায়। কিন্তু ওই অপারেশনে যেটা কেটে ফেলা হয়, কাটার বাকি অংশটা কিন্তু পাওয়া যায় না। এবং বাকি অংশ না পাওয়া যাওয়ার কারণে খুব কষ্ট করে ওখানে একটা প্লাস্টিক সার্জারির মাধ্যমে আমাকে জাস্ট প্রস্রাব করার ব্যবস্থাটা করে দেওয়া হয়। এবং এতে কেউ আমাকে কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করে না। তবে এটা আমার মা কিছু টাকা নাকি লামিয়াকে দেয়, আমাকে দেওয়ার জন্য মা কয়টা টাকা দেয় গোপনে আমার ভাইদের চোখ ফাঁকি দিয়া। এই ছাড়া কেউ আমাকে কোনো টাকা পয়সা দেন। এবং সেখান থেকে আমার এই অপারেশনটা হয় এবং এই জায়গা থেকে আমি মোটামুটি একটুখানি সুস্থ হই। সুস্থ হওয়ার পরে আমি তখন আর গ্রামে যাই না, কারণ গ্রামে গিয়ে আমি মুখ দেখাবো কেমন করে, গ্রামে তো আমার মুখ দেখানোর কোনো উপায় নেই। এবং লামিয়ারাও তো গ্রামে সব জায়গায় সম্পত্তি বিক্রি করে ফেলেছে, ওদেরও গ্রামে জায়গা নেই। এবং সবশেষ আমি লামিয়া আর লামিয়ার মাকে নিয়ে চট্টগ্রাম শহরে উঠি। এবং সেই চট্টগ্রাম শহরে যাওয়ার পরে আজকে প্রায় বহু বৎসর, প্রায় আপনার 6 থেকে 7 বৎসরেরও বেশি সময় ধরে আমি, লামিয়ার মা এবং লামিয়া আমরা একটা বস্তি বাসায় থাকি। এবং এই বাসায় লামিয়া গার্মেন্টসে চাকরি করে, আগে হেল্পার ছিল, এখন ও সুপারভাইজার পোস্টে আছে। এবং ওর ইনকামের উপরে আমাদের পুরো পরিবারটা চলে। এবং আমার কোনো কিছুই নাই বলতে তো আপনারা বুঝতেই পারছেন যে কোনো কিছুই নাই। এরপরেও লামি আমার সাথে আজকে 7 বছর ধরে সংসার করে যাচ্ছে। আমি জানতে পারছি পরে আইরিনের পেটে যে বাচ্চাটা ছিল, আইরিনের বাচ্চাটা নষ্ট করে ফেলে ওই ঘটনার পরে। এরপর আইরিনের পরিবার আইরিনকে অন্য কোথাও বিয়ে দেয় এবং ওই সংসারে আইরিন অনেক ভালো আছে, তার ছেলে মেয়েদেরকে নিয়ে সে অনেক সুখে আছে। আমার আম্মা মারা গেছে এবং আমার ভাইয়েরা, আমার মা মারা যাওয়ার পরে আমার সব সয় সম্পত্তি আমার ভাইয়েরা বুক দখল করতেছে, আমার ভাইরা দেখাশোনা করতেছে। যে আইরিনের আমি এত ক্ষতি করেছি, দিন শেষে আজকে 7টা বছরে আইরিন অফিসে যাওয়ার আগে আমাকে গোসল করায়, আমাকে খাওয়ায়, অফিস থেকে এসে আমাকে নিজ হাতে গোসল করায়, আমাকে হাতে ধরে বাথরুমে নিয়ে যায়, বাথরুম থেকে নিয়ে আসে। ওর মা আমার সেবা করে, ওর মা আর ওর সেবায় হয়তো আমি আজ পর্যন্ত বেঁচে আছি, না হয় অনেক আগেই মরে যেতাম।
এবং এখন বর্তমান সময়ে আমার নিত্যদিনের সঙ্গী হচ্ছে আপনার এই গল্পগুলো। আমি আপনার গল্পগুলো প্রতিনিয়ত শুনি, আমার ভালো লাগে, আমার ভিতরে আমি এক শান্তি অনুভব করি। এবং আপনার গল্পগুলো না থাকলে মনে হয় আমি নিঃশ্বাস নিতে পারতাম না। আল্লাহ আপনাকে ন্যাক হায়াত দান করুক। আমি একজন পাপী বান্দা, আল্লাহ হয়তো আমার পাপের কথা শুনবে না, আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করবে না। যদি আমি জীবনে একটাও ভালো কাজ করে থাকি, সে ভালো কাজের দোহাই দিয়ে আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন আপনাকে তৌফিক দেয়, আপনি যেন আমাদের মাঝে এরকম গল্প দিয়ে যেতে পারেন। এবং এই গল্পগুলো শুধু আমার নয়, মনে হয় অনেকগুলো মানুষের বেঁচে থাকার অক্সিজেন। আপন ভাই, আমি চট্টগ্রাম শহরে আছি, এই জায়গায় থাকি। ঠিকানা আপনাকে দিলাম, যদি কখনো আসেন আমাকে একটা নজর দেখে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই সাইফের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। আমি জানি না গল্প আপনাদের কাছে কেমন লেগেছে, তবে হৃদয়ে আঘাত করার মতো একটা গল্প ছিল, যেটা রেকর্ড করতে বা প্রথমে যখন পড়েছি তখনও ভীষণ কষ্ট হয়েছে, এবং এখন যে রেকর্ড করেছি তখনও অনেক কষ্ট হয়েছে। আসলে নেশা এমন একটা জিনিস যে বলে ওই নেশা যদি করে কোনটা মা আর কোনটা বউ তাও ঠিক থাকে না। মাঝে মাঝে মায়ের হাত ধরে টানাটানি করে বিছনায় নিয়ে যায় যদি কোনো নেশাগ্রস্ত নেশা হয়ে থাকে। যে জিনিসটা মাকে বউ বানিয়ে দেয়, বউকে মা বানিয়ে দেয়, এরপরেও এই জিনিসটা কেন মানুষ খায়, এটা কেন মানুষ নেয় আমি জানি না। আমি সিগারেট খাই না, এই জন্য আমার অনেক বন্ধুবান্ধব আমাকে বলে যে তুই তো একটা মহিলা, মানে তুই তো একটা মেয়ে, মানে আমাকে এরকম করে বলে তুই তো মেয়ে, তুই সিগারেট খাস না, মানে মেয়েরা সিগারেট খায় না, ছেলেরা সিগারেট খাবে, এবং ছেলেদের সিগারেট খাওয়া একটা স্টাইল। আমি সেই স্টাইল করতে চাই না যে স্টাইল করলে আমার কিডনি লিভার নষ্ট হয়ে যাবে, সেটাকে আমি আমার নেশা হিসেবে নিতে চাই না। এবং সাইফ যে নেশাক অবস্থায় ছিল এবং জীবনের প্রথম দশায় সে ওই নেশা করেই তার জীবনে যে পাপটা করেছে, সেই পাপের ফল ঠিক এইভাবে মানে এইভাবে সে পাপের খেসারত দিয়ে যাচ্ছে। জীবনের একটা সময় পাপ করে এবং পুরো জীবনটাই সে তার শেষ করেছে, এবং বাকি জীবনটা সে এমনভাবে তার মাসুল দিয়ে যাচ্ছে যেটা আসলে বলার মতো না। বাপরা তো বুঝিয়েছেন কীভাবে তার জীবন কাটতেছে। তো একটা কথা কি জানেন, মানুষ তার জীবনে পাপ করে একবার, আর সেই পাপের মাসুল ভুল করে একবার, আর সেই ভুলের মাসুল দিয়ে যায় জীবনভর। সাইফের গল্পটাই তার জ্বলন্ত প্রমাণ। যারা আজও নেশার জগতে আছেন, নেশার জগতে যারা আজও ঘুরে বেড়াচ্ছেন, সেই জগৎ থেকে বেরিয়ে আসেন, স্বর্ণালী সকালের মতো একটা দিন শুরু করেন। নেশা থেকে আল্লাহ সবাইকে ফিরিয়ে আনুক, এই আশা ব্যক্ত করে আমি আপন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।